অথরিটেটিভ কাজ, মানে অফিসিয়াল ওয়ার্ক, সেটা কি পর্যায়ে যেতে পারে আমি কতগুলো এক্সাম্পল দেখাবো, এবং সবটাই আমরা নিজেরা করতে পারি, একটু নিজস্ব ইন্টারেস্ট। আর এক্সেল যারা জানে তারা তো পারেই, তার বাইরেও গুগল শিটের কিছু ফাংশন আমি আজকে দেখাবো, কয়েকটা আমি চেষ্টা করব শেখানোর। একেবারে এই 2 ঘন্টা এটা পুরো ব্যাপারটা যে শিখে উঠতে পারবো এরকমটা নয়। যদি আপনাদের ইন্টারেস্টটা গ্রো করাতে পারি, আশা করি বাকিটা আপনারা পারবেন। আমি স্ক্রিন শেয়ার করছি, আর আমি বলবো যে একটু ইন্টারঅ্যাক্টিভ হলে ভালো হয়, কেননা আমি তো এমনি অনেক জায়গায় বলি, এবং একটু প্রশ্ন থাকলে মনে হবে আপনারা শুনছেন এবং বোঝার চেষ্টা করছেন, এইটুকু বোঝার জন্য মাঝে সাঝে কোনো প্রশ্ন থাকলে করবেন, হ্যাঁ, এটা আমার পক্ষে একটু সুবিধা হবে। আচ্ছা, আমি প্রথমেই এর আগের দিনও যেমন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস, আমি এখানে গুগল ড্রাইভে ঢুকে পড়েছি একেবারে। তারপরে এই একেবারে প্লাস চিহ্ন ক্লিক করলেই এখানে হচ্ছে গুগল শিট, যেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক গুগল শিট বা নিউ গুগল শিট, যেমন করে আমরা এক্সেল ফাইল নতুন একটা ফাইল তৈরি করি সেরকমই, এটা ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক গুগল শিট বেরোবে। আচ্ছা, এইবার তার আগে এই গুগল শিট নিয়ে আমি কয়েকটা অ্যাপ্লিকেশন একটু দেখিয়ে নিই, তাহলে আপনাদের একটু ভালো লাগতে পারে। আমাদের কলেজের যে সেন্ট্রাল রুটিন, মানে এত কিছু আছে, আমি এখনো পুরোটা লিস্ট করে উঠতে পারিনি। স্টক রেজিস্টার, অ্যাসেট রেজিস্টার, ব্যাংক রেজিস্টার, যে কোনো ধরনের রেজিস্টার বানানো গুগল শিটে এবং কোলাবোরেটিভ ওয়েতে, এমনকি লিভ রেজিস্টার, আমাদের কলেজের ই ডায়েরি, টিচারদের সারাদিনে তারা কি করেন তার ডায়েরি, তারপরে আরো কত কি আছে মনে পড়বে পরে পরে। ইনভিজিলেশন ডিউটি কাউন্ট, ভেরি ইজি, আমি ওটা দিয়েই আজকে শুরু করব যাতে করে সবাই বুঝতে পারেন। ইনভিজিলেশন এখন যদিও আমাদের হচ্ছে না, কিন্তু ইনভিজিলেশন ডিউটি কাউন্ট দিয়ে ক্লাসের অ্যাটেন্ডেন্সও আমরা নিতে পারি ছাত্রদের। আগে আমি ক্লাস অ্যাটেন্ডেন্সের একটা এক্সাম্পল দেখাবো, যেটা গুগল ফর্ম এবং গুগল শিটকে নিয়ে। কিন্তু এখন আমি যত দিন গেছি যে গুগল ফর্ম বাদ দিয়েও ডাইরেক্টলি গুগল শিটে আমরা এগুলোকে ম্যানেজ করতে পারি। আমি একটা এক্সাম্পল প্রথমে আপনাদের সামনে একটা দেখাই। এই বিষয়টা দেখুন, একটা গুগল শিটের মাধ্যমে আমরা ছাত্রদের অ্যাটেন্ডেন্স নিতে পারি কিভাবে। এই অ্যাটেন্ডেন্সটা যেহেতু এখন নাম্বার হয়েছে, তার একটা নিশ্চয়ই সিস্টেমেটিক ওয়ে থাকা উচিত ছাত্রদের, যেখানে আমরা পরীক্ষার নাম্বার দিচ্ছি। হ্যাঁ, যদি সবাইকে 10-এ 10 দিই তাহলে তো আর আমাদের অ্যাটেন্ডেন্স রাখতে হবে না, কিন্তু কাউকে 10 কাউকে 8 বা কিছু কম বেশি তাহলে আমাদের রাখা উচিত, বা এই কারণেও রাখা উচিত, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এটা কিভাবে হয় আমি তার আগে দেখাচ্ছি। দেখুন, এরম ভাবে পার্টিকুলারলি গুগল ফর্ম আমরা এই জাস্ট পদ্ধতিতে 2017-তে মালদা কলেজে শুরু হয়েছিল এই গুগল ফর্ম দিয়ে অনলাইন অ্যাটেন্ডেন্স। এই গুগল ফর্মটা পার্টিকুলার ডিপার্টমেন্টের জন্য এবং পার্টিকুলার ডিপার্টমেন্টের টিচারদেরকেই শেয়ার করা ছিল। প্রথমে একটা সাবজেক্ট কোড আছে, দাঁড়ান আমি একটু ব্যাকএন্ডে দেখে নিই সাবজেক্ট কোডটা কি। ওকে, তো সাবজেক্ট কোড আসলে এটা একটা পাসওয়ার্ড এক ধরনের, কিন্তু সাবজেক্ট কোড বললে ভাববে, কিন্তু দিলেও হবে না। এনিহাও আমি এটা আসলে এটাকে একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড শব্দটা বললে অনেক ইন্টারেস্ট তৈরি হয়। এই পাসওয়ার্ড না বলে আমি এটা তখন বলেছিলাম সাবজেক্ট কোড। এটা না দিলে ব্যাপারটা এগোবে না। এটা ঠিক না হলে, ধরা যাক আমি একটা ভুল করে দিলেও, কথা বলছি, ধরুন আমি এখানে আমি আমার মতো করে একটা দিলাম, এই দেখুন পুট কারেক্ট কোড, অর্থাৎ until and unless you do not put the right code you cannot proceed for the next step. So that is also like a password. Now is part 1 MC19। এবার কার অ্যাটেন্ডেন্স দেবো না, পার্ট 1, তখন পার্ট 1 পার্ট 2 ইয়ারলি সিস্টেম ছিল। যেই ক্লিক করলাম, এবার ড্রপ ডাউন ভেসে হলো নেম অফ দ্য টিচার্স। তো আপনারা এবার যারা গুগল ফর্ম শিখেছেন,
এগুলো করতে পারবেন। এটাকে মাল্টিপল চয়েস কোশ্চেন বা ওখানে একটা ড্রপ ডাউন, এই দুটো মেনুর মধ্যে ড্রপ ডাউন করলে কি হয়, একটা ক্লিক মানে ড্রপটা ক্লিক করলে দেখা যায়, আদারওয়াইজ এমসিকিউতে কি হয় সবগুলোই ভেসে ওঠে, ড্রপ ডাউনে জায়গাটা কম লাগে। তাহলে আমি ধরা যাক আমারই নাম নিলাম, তখন আমার নাম, তার মানে আমি ক্লাস নিচ্ছি, সাবজেক্ট একটা সিলেক্ট করলাম, ক্লাস যেদিন নিচ্ছে অটোমেটিক ডেট ক্যালেন্ডার ভেসে উঠবে। এইবার কোন টাইম স্লটে অ্যাজ পার রুটিন, ধরা যাক 4:15 থেকে 5টা। এইবার এইগুলো হচ্ছে ছাত্রদের নাম, পাশে এগুলো রোল নাম্বার। এইটাকে বলে চেক বক্স, অর্থাৎ মাল্টিপল চয়েস এখানে যে কোনো একটাই সিলেক্ট করতে হবে। এই গোল গোল সাইন মানে মাল্টিপল চয়েস, আমি দুটো সিলেক্ট করতে পারবো না, অনলি ওয়ান অপশন আই হ্যাভ টু পুট। কিন্তু মাল্টিপল চয়েস মানে আমি সবগুলো সিলেক্ট করতে পারি, দুটোও করতে পারি। ধরা যাক এই ছেলেটি এসেছে, মোবাইল থেকে এই অ্যাটেন্ডেন্স দেওয়াটা কিন্তু খুব ইজি, মানে এটা না বিশ্বাস করবে না, ডেস্কটপে বরং টাফ, মোবাইলে হড়হড় করে স্ক্রল হয়, যে কোনো জায়গায় ওই লাইন বরাবর হাত দিলেই ক্লিকটা পড়ে যায়, হাইলি ইউজার ফ্রেন্ডলি। এরকম ভাবে অ্যাটেন্ডেন্স দিলাম, লাস্টে গিয়ে রিমার্কসে রিগার্ডিং দিস ক্লাস, যে আমি আজকে কোন টপিক নিলাম ইত্যাদি আমরা লিখতে পারি। এটা খুব ভালো হয়, যদি এক্সট্রা ক্লাস নিয়ে এক্সট্রা ক্লাস লিখলাম, করে আমি সাবমিট করে দিলাম, সো আমার অ্যাটেন্ডেন্স ইজ ওভার। এইবার দেখা গেল যে আবার একটি ছেলে চলে এলো, তার নাম্বারটা কিভাবে, ওই যে এডিডিও রেসপন্স, এটা মানে আবার ওটা খুলে যাবে, যেগুলো সিলেক্ট করা আছে, যেটা অ্যাড করার করে নেন। এবার সাবমিট অ্যানাদার রেসপন্স, এই অপশনটাও আছে, গুগল ফর্মের সেটিংসে গিয়ে এই অপশনগুলো ধরিয়ে দেওয়া যায়, সেটিংসে এই অপশনগুলো আছে। এটা টিচারের কাছে আছে, কোনো স্টুডেন্টের কাছে এই গুগল ফর্মের লিঙ্কটা নেই। এইবার এইখান থেকে এই সাবমিট হওয়ার পর কি রেজাল্টটা তৈরি হচ্ছে, দেখুন টিচারও দেখতে পারে, যেখানে তো আরো অন্যান্য টিচারও ওই ডিপার্টমেন্টের ক্লাস নিচ্ছে, অ্যাটেন্ডেন্সটা একই, প্রত্যেকের যে রেজাল্ট ক্লাস নেওয়ার পর, এটা কিন্তু ছাত্রদের সঙ্গে ওয়েবসাইটে শেয়ার ছিল। তখন প্রথম অ্যানালিসিসটা দেখুন 625টা ক্লাস হয়েছিল, পার্ট 1-এর হয়েছিল 258টা, পার্ট 3-র 171টা এবং পার্ট 2-র 196টা। ফার্স্ট অফ অল ভেরি ইম্পর্টেন্ট অ্যানালিসিস, পার্ট 1 পার্ট 2। এবার কোন টিচার্স কটা ক্লাস নিয়েছে এটাও ইট ইজ অলসো। সৌম্য ব্যানার্জি তখন 81টা ক্লাস একাই নিয়েছিল, আমি নিয়েছিলাম 80টা, ইত্যাদি। তারপরে দেখুন কোন সাবজেক্টের ক্লাস বেশি হয়েছে সেটাও দেখা যাবে। এবার কোন ডেটে কজন ছাত্র উপস্থিত ছিল সেটাও এখানে আছে। পরেরটা কোন টাইম স্লটে, দেখবেন আমাদের বেসিক্যালি হয় 12টা থেকে 2টো ক্লাসটাতে ভিড় হয়, মর্নিং এর ক্লাসগুলোতে কম হয়, ক্লাসও কম হয়, তার রিফ্লেকশন কিন্তু এখানে পাওয়া যায়। এই যে 9:30 থেকে 10টা 15, দেখুন প্রায় অলমোস্ট কম, 4টে ক্লাস হয়েছে, আরও কম। এইবার এলাম ছাত্রদের বার ডায়াগ্রাম তৈরি হয়ে গেছে, প্রতিটা ছাত্রের অভিনব পোদ্দার 109টা, তাহলে আউট অফ 248 ক্লাসেস অভিনব পোদ্দার ওয়ার প্রেজেন্ট 109। এইটা যদি, এটা একটা অ্যাটেন্ডেন্স, এর ব্যাকগ্রাউন্ডে গুগল শিট আছে, তাহলে দিস ইজ এ ভেরি ইউনিক অ্যাপ্লিকেশন অফ গুগল ফর্ম ফর টেকিং দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস। এবং খুব এটাকে কিন্তু আমি মানে এরম নয় যে আপনি পাই চার্টটাকে আবার চেঞ্জ করতে পারেন, পাই চার্ট কিন্তু আর চেঞ্জ হবে না, গুগল শিটে গিয়ে মডিফাই করতে পারেন, কিন্তু আলটিমেটলি পাই চার্টে কিন্তু চেঞ্জ হয় না, এটা একটা ইম্পর্টেন্ট। ফলে এইভাবে আমরা অ্যাটেন্ডেন্স নিতে পারি, আরো অনেক অ্যাপ্লিকেশন আমরা 1 বাই 1 দেখাবো। এটা দিয়ে আমি শুরু করলাম এই কারণে, এইটা কিভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। আগে গুগল ফর্ম শুরু হয়েছিল, ফার্স্ট অফ অল দেখুন এই যে সাবজেক্ট কোড, যেটা আমি না, আমাদের অনেক গুগল ফর্ম কলেজে আছে, প্রত্যেকটা গুগল ফর্মের কিছু পাসওয়ার্ড আছে, সেইটা আমার টিচাররা জানে, তারাই পুট করে। এইবার এটা কিভাবে আমি করি সাবজেক্ট কোডটা, এইখানে দেখুন এই যেটা আগের দিন বলছিলাম, এই 3 ডটে গিয়ে রেসপন্স ভ্যালিডেশন, এটা যদি ক্লিক করি, এটা আমি এখন বন্ধ করে দিলাম, কিন্তু এই মুহূর্তে ক্লিক হবে। এই ক্লিক হওয়ার পর আমি দেখুন পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়েছি। এইখানে যখন আপনারা মোবাইল নাম্বার চান, অনেক সময় দেখবেন টাইপ করতে গিয়ে নাম্বার লেখা যাচ্ছে না, শুধু টেক্সট লেখা যাচ্ছে, বা কোথাও আপনি নাম্বার লিখতে চাইছেন, ছাত্ররা বলছে স্যার নাম্বার পুট করতে পারছে না, বাই ডিফল্ট এটা নাম্বার ফরম্যাটে থাকে, এই অপশনে গিয়ে এটাকে টেক্সট করতে হয়, ওকে, তবে সারা টেক্সট লিখতে পারে। আর রেগুলার এক্সপ্রেশন মানে আমি স্পেসিফিক কিছু চাইছি সেই, বা লেন্থ চাইছি, লেন্থ যে আপনার
এখানে ম্যাক্সিমাম কত ক্যারেক্টার লিখতে পারো, যদি কোনো পরীক্ষা নেন শর্ট অ্যান্সার টাইপ বা একটু লং অ্যান্সার, 500টা লেটার 500টা ক্যারেক্টার লিখবে, এর বেশি লিখতে পারবে না, এগুলো কিন্তু এখানে করা সম্ভব। ফলে গুগল ফর্ম আরো ডেপথে যাওয়া যায়, আরো অনেক এর বিশেষত্ব আছে। বেসিক্যালি শুধু কোশ্চেন ডিজাইন করলাম, কটা ডেটা নিলাম তা না, কোশ্চেন গুলোকে কত ইম্পর্টেন্টলি নিতে পারে। ধরুন মোবাইল নাম্বার কেউ 10 ডিজিট লিখে ফেলে, কেউ 11 ডিজিট লিখে ফেলে, কেউ 91 লিখে ইত্যাদি। আমি কিন্তু এমন করবো একটা 10 ডিজিট ছাড়া ওটা সাবমিশনই হবে না, সেরকমও ওখানে রেস্ট্রিকশন করে দেওয়া যায়। সেটা করা যায় ইরেগুলার এক্সপ্রেশনে। আমি যদি যাই এই রেগুলার এক্সপ্রেশনটা ক্লিক করলাম, তারপরে কন্টেন্টস দেখুন ম্যাচেস, এই শব্দটা ম্যাচেস মানে এইখানে যেটা ম্যাচ করব, ধরা যাক আমাদের এমসি, এমসি মানে মালদা, তার মানে ওইখানে এমসি লিখলে তবেই ওটা সাবমিট মানে এগোবে, আদারওয়াইজ হবে না। এই ম্যাচেস বলে যেটা লিখে দেবেন এটাই অ্যাকচুয়ালি পাসওয়ার্ড। ওকে, তো রেগুলার এক্সপ্রেশন ম্যাচেস। আর যেটা বলছিলাম নাম্বার, এই যে গেট নাম্বারটা যদি ধরেন কোনো নাম্বার আপনি চাইছেন যে গ্রেটার দ্যান 4 ডিজিট হতে হবে, তাহলে এখানে অপশন আছে অনেকগুলো, ইজ এ নাম্বার আছে, আমি এখানে বিটুইন যদি অপশন নিই, নাম্বার বললাম, এবার বিটুইন, এই বিটুইনটা যদি ধরা যাক এই কোশ্চেনটা মোবাইল নাম্বার সাবজেক্ট করে বলে, তাহলে 10 অক্ষরের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর 10 অক্ষরের বৃহত্তম সংখ্যা যদি আমরা লিখে দিই, যদি আচ্ছা আমি একটা উদাহরণ দেখাই, ধরুন আমি একের গায়ে কটা হবে, 10 অক্ষরে 9টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বললাম মানে ক্ষুদ্রতম সংখ্যা, আর 10টা 9 লিখবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে ব্যাপারটা করলাম, এবার যদি আমি প্রিভিউতে যাই, দেখুন কি করলাম, এই কত তো আমার সময় চলে যায়। এইখানে আমি এটা যদি, কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি মোবাইল নাম্বার আর সাবজেক্ট কোড আমি রাখলাম না, তাহলে মোবাইল নাম্বার কালেক্ট করাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন এই নাম্বারটা আমি যদি কথায় বলছি, আমি একটা 1 2 3 4 5 6 লিখে বেরিয়ে গেলাম, মাস্ট বি এ নাম্বার বিটুইন বলছে, এটা এই লেখাটাও ভেসে উঠতে পারে, আমি যা লিখে দেবো সেটাও প্লিজ পুট ইউর কারেক্ট মোবাইল নাম্বার, সেটাও সম্ভব কিভাবে না, এইখানে এই যে কাস্টম এরর টেক্সট, এই শব্দটা যদি আমি লিখে দিই, পুট ইউর 10 ডিজিট নাম্বার, 10 ডিজিট মোবাইল নাম্বার, ওকে, এই শব্দটা লিখে দিলে তাহলে কিন্তু ওইটাই ভেসে উঠবে। আমি এটা করিনি বলে ওটা ওদের বাই ডিফল্ট যেটা আছে সেটাই উঠছে। whereas now again I type this বলে আমি বেরিয়ে গেলাম, দেখুন পুট ইউর 10 ডিজিট মোবাইল নাম্বার, আনটিল অ্যান্ড আনলেস আমি যদি যেই 10 বা 11 করে দেবো তাও নেবে না, 6 হয়েছে, তারপরে 7 8 9 0, দেখুন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, লাল কালারটা বেরিয়ে গেল। তাহলে এইভাবে কালেক্ট করলে কারোরই মোবাইল নাম্বার ভুল আসবে না, প্রত্যেকেরই ঠিক আসবে। ফলে এই গুগল ফর্মটাকে আরো অ্যাডভান্স লেভেলে ইউজ করার অপশন আছে, সেটা আপনারা দেখবেন। তাহলে গুগল ফর্ম নিয়ে আমি আপাতত বেরিয়ে গেলাম, এটা সেদিন কালকে শেখাবার কথা ভেবেছিলাম, আমি আমারটা আবার চেঞ্জ করে দিচ্ছি, রেগুলার এক্সপ্রেশন ম্যাচেস, ওকে। তো এইবার গুগল শিটের যে ভেরিয়াস অ্যাপ্লিকেশন কি কি হতে পারে, আমরা একাডেমিক ক্যালেন্ডার গুগল শিটে বানাতে পারি, সেন্ট্রাল রুটিন বানাতে পারি, একাডেমিক কাজে প্রচুর কাজ হতে পারে। আমি একটা একটা দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট অফ অল স্টক রেজিস্টার দেখাবো। আজকে কি শিক্ষাকর্মীরা আছেন এই আজকের আলোচনায়? অ্যাসেট রেজিস্টার দেখুন, এগুলো না ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সহজেই আমরা বানাতে পারি অ্যাসেট রেজিস্টার। এবার তারপর আমি টিচারদের একটু ভালো লাগতে পারে, আমাদের কলেজের যে ওয়েবসাইট সেখান থেকে কয়েকটা জিনিস দেখিয়ে, আমাদের কলেজের ওয়েবসাইট, আমাদের কলেজের ওয়েবসাইট যদি সত্যি দেখেন, এর মধ্যে অনেক বলতে পারেন খাটনি আছে, অনেক তথ্য আছে, মানে আমার ধারণা খুব কেয়ারফুলি যদি দেখেন 1 মাস সময় লাগতে পারে, কত তথ্যের মধ্যে থাকতে পারে। ফার্স্ট অফ অল দেখুন, আমরা সমস্তটা এই কলেজের ওয়েবসাইটের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে আমরা নানান রকম গুগলের যে অ্যাপ্লিকেশন তাকে আমরা কিন্তু ইউজ করে ফেলেছি, এবং যেগুলা খুব সিস্টেমেটিক একটা ডকুমেন্টেশন তৈরি করছে। এই দেখুন একাডেমিক ক্যালেন্ডার, এটা বেসিক্যালি এই যে ক্যালেন্ডারটা ভেসে উঠছে, এটা কিন্তু গুগল ক্যালেন্ডারে এমবেডেড করা আছে। ব্যাকএন্ড দিকে দেখুন, এই যে টুইসডে ফার্স্ট অনলাইন ক্লাস 3rd and 5th সেমিস্টার,
আরো এর বাইরে যা যা ঘটনা ঘটছে আমরা সেগুলোকে লিখছি, যদি ব্যাক করে যান এটাকে মান্থলি ভিউ, উইক ভিউ, নানান রকম ভিউ অপশানে আছে, এজেন্ডা ভিউ। এটা কিন্তু খুব একটা মানে বলতে পারেন খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। এই দেখুন, ইউজি ফার্স্ট ইয়ার অনলাইন কাউন্সিলিং অ্যান্ড পেমেন্ট, কেরিয়ার অপরচুনিটি ইন সোশিওলজি আফটার গ্র্যাজুয়েশন, 8 তারিখ 8টার সময় হয়েছিল। ফলে প্রতিটা ডেট কেরিয়ার অপরচুনিটি ইন ইকোনমিক্স ডিপার্টমেন্ট করেছিল। ফলে এখানে আমাদের একজন দুজন আমরা আছি যারা যেদিন যা প্রোগ্রাম হয় এখানে ঢুকিয়ে দিই, এটা ভেসেওছে। মোর ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে এই পার্টিকুলার প্রোগ্রামটার উপর যদি ক্লিক করেন, আপনারাও যদি করেন, করে এই কপি টু মাই ক্যালেন্ডার অপশনটা ক্লিক করে দেন, তাহলে কি হয়, যে ছাত্ররা ধরুন আমরা বিশেষ ইভেন্ট আছে ক্লিক করে দিলাম, আবার এই টাইমটা এই যে 6টার সময় করা আছে টাইমটা, দেখবেন ঠিক 6টা বাজতে 10 মিনিট আগে ওকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে গুগল, দিস ইজ এ প্রোগ্রাম। মানে নোটিফিকেশনটাও বিনা পয়সায় হচ্ছে, গুগলই পাঠিয়ে দিচ্ছে থ্রু গুগল ক্যালেন্ডার। আমি যখন গুগল ক্যালেন্ডারটা ডিজাইন মানে ব্যাকএন্ডে করছি, তখন যদি টাইম সেটটা করে দিই এবং সেই টাইম সেটের সঙ্গে 10 মিনিটস বিফোর নোটিফিকেশন অপশনটাকে অন করে দিই, তাহলে 10 মিনিট যাবে, আধ ঘন্টা বললে 30 মিনিটস আগে যাবে। ফলে ছাত্র যদি কপি টু মাই ক্যালেন্ডার করে, তাহলে এই ঠিক 1 মাস পরে কোন একটা ইভেন্ট আজকেই যদি কপি টু মাই ক্যালেন্ডার করে, 1 মাস পরেই ওই দিন 10 মিনিট আগে এই নোটিফিকেশন হবে। So this is a very unique application of Google Calendar to manage all these day-wise activities of the college. এমনকি প্রতিটা ডিপার্টমেন্ট বা প্রতিটা ইভেন্টের রিপোর্টও এর মধ্যে অ্যাড করে দেওয়া যায়, সেখানে সেই স্পেসটাও আছে। গুগল ক্যালেন্ডার যে ব্যাকএন্ড থেকে আমরা বানাই, আমি দেখাই ব্যাকএন্ড থেকে যদি বানাই, আবার দেখেছি অন্যদিকে চলে যাচ্ছে। গুগল ক্যালেন্ডারে ব্যাকএন্ডটা খুলছে, দেখুন এটা সবার খুলবে না। হ্যাঁ, দিস ইজ এ ক্যালেন্ডার, আমরা সবাই জানি। এবার এখন আমাদের যেমন আজ থেকে 12টা 30 থেকে অনলাইন ক্লাস ইত্যাদিতে কি সব শুরু হয়েছে নোটিশ লিখেছে। আমি একটা জাস্ট দেখানোর জন্য 10 তারিখ থেকে পূজা ভ্যাকেশন, আমি এখানে একটা ধরুন অ্যাড করছি, পূজা ভ্যাকেশন কটা কবে থেকে কবে আছে জানি না, পূজা ভ্যাকেশন এইখানে দেখুন টাইম আছে, সবকিছু এইগুলোর উপরে ডিপেন্ড করবে নোটিফিকেশন। তারপরে এইখানে গিয়ে ক্লিক করলাম, 10 তারিখ অল ডে নয়, ক্লিক করে আবার আমি কটা থেকে শুরু হবে, এই যে টাইম এভরিথিং, অনেক রকম বিষয় আছে, এগুলো একটু দেখবেন। এইখানে বলছিলাম যেটা অ্যাড ডেসক্রিপশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, আমার দেখানোর উদ্দেশ্যটা এটাই। এইখানে কিন্তু এই পার্টিকুলার ইভেন্টের অ্যাড অ্যাটাচমেন্ট করা সম্ভব, সুতরাং গুগল ড্রাইভে থাকলো সেই ফাইলটাকে অ্যাটাচ করে দিলেন এখানে, অথবা এখানে পুরো বিবরণটা ইভেন্টটা হয়ে যাওয়ার পর লিখে রাখলেন। তাহলে আমরা প্রতিদিনের যে ইভেন্ট সেগুলোকে যেমন সুন্দরভাবে রেকর্ড করছি এবং তার পুরো রিপোর্টটাও থাকা সম্ভব, দিয়ে সেভ করে দিলেন। এই ডেটে কোন প্রোগ্রাম হয়েছে তার রিপোর্ট, এমনকি ছবি ইত্যাদি করে যা যা রাখতে চান, এভরিথিং ইজ পসিবল। আমরা যেটা করে উঠতে পারি না সবাই, গুগল ক্যালেন্ডার কিন্তু হেল্প করতে পারে ডে ওয়াইজ রেকর্ডটাকে করতে। আমি এটা আর সেভ করলাম না, তো ব্যাকএন্ডটা এরকমই, এটা খুব একটা কঠিন নয়। আমি বেরিয়ে এলাম, এইবার আমি ব্যাক করব আরেকটা ইভেন্টে কলেজের ওয়েবসাইট থেকে। দেখুন রিসেন্টলি আমরা একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডারের কনসেপ্ট নিয়ে এসেছি, সেটা এইখান থেকে, এটা তো ক্যালেন্ডার দিয়ে ইউজ করছে, এটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার 21-22। এইটা দেখুন একটা করেছে, এটা গুগল শিট। এইটা একদম কিন্তু সবার মোবাইলে খুলবে, স্ক্রল করে করে কবে ক্লাস আছে, আরো একদম গোটা একদম 365 দিনের লালগুলো, যেমন টুইসডেটা আজকে হলুদ হয়ে আছে, আজকের কারেন্ট ডেট। অ্যাডমিশন অড সেমিস্টারের নোটিশ হয়ে গেছে আজকে, দেখুন এনসিসি এনরোলমেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশন আজকে হয়েছে, সেটাও লেখা আছে। অ্যান্ড অ্যাডমিশন টু 3rd and 5th সেম আপ টু 15 নভেম্বর, ছোট করে লেখা আছে। যে পূজা ভ্যাকেশনটাও লিখেছে কিন্তু বাকিটা লেখা হয়। ফলে ডে ওয়াইজ আমরা কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার এখানটা রাখছি। আর ন্যাকের জন্য যেটা দরকার, কটা ক্লাস, কটা ইন্টারনাল ইভ্যালুয়েশন, ইউনিভার্সিটি এক্সাম, স্পেশাল ডে অবজারভেশন, হলিডে, এগুলো উপরে কাউন্ট হয়ে যাচ্ছে। এ পর্যন্ত ক্লাস অ্যালট হয়েছে 63টা, 13টা ইন্টারনাল এক্সাম হয়েছে, ইউনিভার্সিটি এক্সাম হয়েছে 10 দিন, 7টা স্পেশাল ডে পালন হয়েছে, হলিডে 16টা, মানে আমাদের জুলাই থেকে যদি ধরি। ফলে এভরিথিং ইজ ক্যালকুলেটেড, আর এটা কিন্তু একবার করে দিলে অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে, যিনি নোটিশ করেন তিনি এই জায়গাগুলো পুট করে দিচ্ছে। ফলে এইভাবেও আমরা এটা ম্যানেজ করতে পারি ইউজিং গুগল শিট। এবার যেটা আমরা ম্যানেজ করি, ধরুন টিচারদেরকে অনেক অনলাইন অ্যাক্টিভিটি করতে বলে, এই যে স্টুডেন্টদের আন্ডারে এতগুলো লিঙ্ক আছে,
ফ্যাকাল্টি ক্লিক করলে ফ্যাকাল্টি রিলেটেড এতগুলো সেন্ট্রাল রুটিন, নোটিশ, ফ্যাকাল্টি লগ ইন, আমাদের কিন্তু একটা ইআরপি আছে, প্রত্যেকের ইউজার আইডি পাসওয়ার্ড, এটা কেনা হয়েছে ভেন্ডার থেকে। আমরা ভেন্ডার কিনলেও আমি অনেক কিছু দেখেছি গুগল যেভাবে আমাদের সার্ভ করে, কিন্তু এই বড় বড় কোম্পানিও সেই ধরনের ফেসিলিটি প্রোভাইড করতে পারে না। আমরা তাই ফ্যাকাল্টিদের জন্য একটা পার্টিকুলার ওয়েবসাইট বানিয়েছি, যে ওয়েবসাইটটা গুগল সাইট দিয়ে তৈরি, যেখানে ভেরিয়াস ইনফরমেশন, ধরুন আমাদের এই মুহূর্তে কমিটি লিস্ট, যদি নিউ কমিটি লিস্ট বলে দেওয়া হয়েছে, এটা ক্লিক করলাম, দেখুন আমি দেখিয়ে যাচ্ছি, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে বুঝতে পারবেন যে গুগল শিট কি ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। এই দেখুন গুগল শিট, এইখানে এটা যদি শিখতে চান একটা একটা বলবেন, আমি দেখাবো। আমাদের একটা মাস্টার ডেটাবেস আছে, সেইখানে কমিটি আর কমিটির মেম্বারদের নাম আছে। এইবার এইখানে গিয়ে ধরুন আইকিউএসি যে সিলেক্ট করেছে, আইকিউএসির মেম্বারদের নাম ভেসে উঠেছে। এইবার এখানে আমাদের অনেকগুলো কমিটি আছে কলেজে, ধরা যাক অ্যাডমিশন কমিটি, কি ধরা যাক যে কোনো কমিটি, একাডেমিক কাউন্সিল, অ্যাডমিশন কমিটি, ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি, এক্সাম কমিটি, যার যেটা দরকার, ধরা যাক এখানে এক্সামই লিখলাম আমি। একটু পরে কিন্তু এক্সাম কমিটিটা ভেসে উঠবে, যে তারা ইয়েস, দেখুন এক্সাম কমিটি ভেসে উঠলো, পীযূষ কান্তি সাহা কনভেনার, শান্তনু গুপ্ত, ওগুলোকে হাইলাইট করে দিচ্ছি জয়েন্ট কনভেনার। তাহলে যে কোনো কমিটি কিন্তু এখান থেকে ইজিলি দেখে নিতে পারে। অ্যাডমিশন কমিটি আমাদের কলেজে খুব বড়, ভীষণ বড় মাপে, সমস্ত ডিপার্টমেন্ট থেকে একজন করে আছে, নানান কনফিউশন হয় বলে দেখুন একবারে এতগুলো, মোট এখানে 28 দেখাচ্ছে, এটা নাম্বার অফ মেম্বার্স ইন দিস গ্রুপ, এই 28টা, এটা কিন্তু অটো, যখন যে কমিটি আসছে সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার আমি একজন পার্সোনাল টিচার, আমি এই বারবার কোন কমিটিতে আছি, কমিটি ধরে ধরে সার্চ করাচ্ছে, আমি আরো একটা ফাংশন দিয়ে দিয়েছি, আমি এটা দিয়েও শুরু করতে, ইন্ডিভিজুয়াল নেম, আমার নামটা দেবো, কোন কোন কমিটিতে আছে ওগুলো বেরিয়ে চলে আসবে। এটা আমি কিন্তু ম্যানেজ করছি গুগল শিট থেকে। এখানে যেন ওঙ্কারনাথ ব্যানার্জি সিলেক্ট করেছে, উনি কোন কোন কমিটিতে, সব কমিটিতেই মেম্বার আছে। ধরুন আমি আর একটা নাম করি, ধরা যাক আমাদের যিনি টিসিএস, পীযূষ কান্তি সাহা, পীযূষ কান্তি সাহার নামটা সিলেক্ট করলাম, উনি তো অনেক কমিটি, ইয়েস, দেখুন কোন কোন কমিটিতে কনভেনার, মোট 18টা কমিটির উনি মেম্বার, আর এই বড় বড় করে গোলাপি কালার করে দিচ্ছে, এই কমিটির উনি কনভেনার, কোথাও অ্যাডভাইজার আছে, কোথাও মেম্বার আছে। ফলে ব্যক্তিগত যত টিচার আছে তার যে কোনো টিচারের নাম, ডক্টর সোমনাথ রায়, তার একেবারে নতুন টিচার, সোমনাথ রায় যেই টিচার ক্লিক করলেন, দেখুন ইনি 7টা কমিটির মেম্বার। এরকম অন অ্যান অ্যাভারেজ 5টা থেকে 7টা, টিসিএস বলে উনি বেশি কমিটিতে আছেন, আদারওয়াইজ 5টা থেকে 7টা, কয়েকটা কমিটি একাডেমিক কাউন্সিল, টিচার্স কাউন্সিল বাদ দিলে 4-5টা কমিটিতে মেম্বার। ফলে এভাবে এই ব্যাপারটা কিভাবে ম্যানেজ করছি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন শেখার, এগুলোই সেই ডেটা ভ্যালিডেশন শেখানো ইত্যাদি। তাহলে এরকম নানান অ্যাপ্লিকেশন আমার কলেজের ওয়েবসাইটে ঢুকলেই আপনি দেখতে পেতে পারেন, সেই জন্য আমি এগুলো দেখাচ্ছি। এরপরে খুব যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলছিলাম, ধরুন এইখানে এলাম, ফিরে যে এই প্রফেশনাল অ্যাক্টিভিটিস অফ দ্য স্টাফ, এইখানে দেখুন এই যে ভিউ স্যালারি অ্যান্ড পিএফ ডিটেলস, আমাদের স্যালারিটা, কলেজের অ্যাকাউন্টেন্টসটা কিন্তু গুগল সিটি ম্যানেজ। আমরা সফটওয়্যার কিনেছিলাম, কিন্তু আমার যারা স্টাফ তারা সফটওয়্যারটাকে অ্যাডাপ্টই করতে পারলো না, কেন এতটা বেশি ইউজার ফ্রেন্ডলি। আমি দেখাবো গুগল শিট দিয়ে কিভাবে অ্যাকাউন্টেন্টস এবং সেই রিপোর্টটা কিভাবে শেয়ার হচ্ছে। দেখুন এটা কিন্তু টিচারদের, এই গুগল শিটটা আমি মেল দিয়ে অ্যাক্সেস দিয়ে রেখেছি, অর্থাৎ আপনি চাইলেও খুলতে পারবেন না, প্রথম কথা। 2 নম্বর, এইখানে প্রত্যেক টিচার একটা এমপ্লয়ি কোড আছে, সেই এমপ্লয়ি কোডটা সিলেক্ট করলে তার পুরো মাইনের ডিটেলসটা, এখন দেখুন মার্চ থেকে আমাদের অক্টোবরের স্যালারি রেডি হয়ে গেছে, তাই অক্টোবরের স্যালারি যেই রেডি হয়েছে এটা হলুদ হয়ে আছে। অক্টোবরের দেখুন সে তার, এটা হচ্ছে স্যালারি কম্পোনেন্ট, নিচে হচ্ছে ডিডাকশনের কম্পোনেন্ট। এইখানে যদি আমি ধরে দিলাম 78-এর জায়গায় আমার কোড হচ্ছে 1, আমি 1 লিখলে আমারটাই ভেসে উঠবে। এটা কোথা থেকে আসছে? একটা গুগল শিট যেখানে অ্যাকাউন্ট সেকশন অ্যাকুইটেন্সটা মেনটেন করছে, সেই ডেটা থেকে আরেকটা ডিফারেন্ট গুগল শিটে, এই দেখুন আমার একটা একটু দেখুন, এই দেখুন আমার নাম চলে এসছে মানস কুমার বৈদ্য, আমার স্যালারি পুরো ব্যাপারটা এখানে এলো, আমি দেখে নিলাম যে আমার বেসিক কত, ইত্যাদি কত, আর নিচে ডিডাকশন এই মাসে কত হচ্ছে। এই যে আমি আজকেই লিখে দিয়েছি, প্লিজ চেক দ্য স্যালারি, ইফ এনি প্লিজ কন্ট্যাক্ট অ্যাকাউন্টস অফিসার। এই যে বললাম, জেনারেলি আমি এই পদ্ধতিটা নেওয়ার পর নর্মালি অনেক সময় ভুল থাকে আমাদের কিছু বিষয়ে, কখনো ডিডাকশন, ইনকাম ট্যাক্সের ডিডাকশন, ফলে এই কারেকশনটা হয়ে যায়। আমরা
স্যালারি করতে এখন সময় লাগে একদিন, নট নট মোর দেন দ্যাট, একদিন, অনলি ওয়ান ডে অ্যাকাউন্ট স্টাফেরা। কিভাবে সেটা হয় আমি দেখাচ্ছি। এইবার দেখুন এটার পরেও আরো একটা জিনিস নতুন অ্যাড করেছি, বলতে পারেন অনেক কোম্পানিকে দিয়েও যারা করতে পারেনি, এই যে এই ব্যাপারটা অনেক কোম্পানি করতে পারে না, ভিউ পিএফ স্টেটমেন্ট। পিএফ স্টেটমেন্টটাও কিন্তু দেখানো যাবে। ধরুন আমারটাই আমি করব, যেহেতু আমার পিএফ স্টেটমেন্ট। আর দেখুন এই গ্রুপে আমার একজন ছাত্র টিচার আছে যে ঢুকে পড়েছে, এই মিঠুন রায়। মিঠুন রায় ঢুকেছে, মিঠুন রায় গিয়ে ওর স্যালারিটাও চেক করতে পারে। এই যে আমি এক ক্লিক করলাম, দেখুন আমার নাম ডেজিগনেশন এলো, আমার ওপেনিং ব্যালেন্স কবে 19-20-তে ক্লোজিং ব্যালেন্স কত দেখাচ্ছে। আমি এটাকে ডাউনলোড করে নিতে পারি। এখন কি এখানে উল্লেখ করা আছে ইন্টারেস্টের রেটটা কত, কোন সাল থেকে কত ছিল। ফলে এনিওয়ান ক্যান ক্যালকুলেট হিজ রেট অফ ইন্টারেস্ট। ইফ এনি কনফিউশন, আবার একই রকম বললাম। ফলে আমরা কিন্তু সহজে দেখুন 1 বাই 1 প্রতি ইয়ার বেড়ে চলেছে। আমি আসার পর থেকে এটা শুরু করেছি, 19-20, 20-21, 21-22, 21-22ও এখন রেডি হয়ে আছে। দেখুন আপ টু নভেম্বর অব্দি ক্যালকুলেট হয়ে আছে, মানে এটা যন্ত্রই করছে, আমাকে করতে হচ্ছে না। এটা একটু অন্যরকম বিষয়। আর যেটা ইম্পর্টেন্ট, দেখলে খুব ভালো লাগবে আপনাদের, আমার যদি নাম এখানে সিলেক্ট হয়ে থাকে, মিঠুন ঢুকেছে, মিঠুন যদি মিঠুনটা চেক করে, যার যেটা এখানে ক্যাক করবে, 192টাও তৈরি হয়ে যাচ্ছে এখানে। দেখুন আমার নামে তৈরি হয়ে গেছে 192। আজ পর্যন্ত যত স্যালারি সেটাই যোগ চলে এসেছে, এই অবধি 192 ইত্যাদি। বুঝতে পারছেন? তাহলে লাস্ট অবধি 192 তৈরি হয়, টিচাররা এটাকে ডাউনলোড করে, প্রিন্ট করে জমা দেয়। মোরাললেস সকলের ঠিক আছে, কেন প্রতি মাসে দেখে। আর একটা দেখুন এইখানে যেটা আমি রিসেন্ট বানিয়েছি, এবং এটা খুব ভালো একটা ফাংশন, এই হলুদটা দেখুন, অক্টোবর মাসে এস্টিমেটেড টিডিএস 18,000 আন্ডার নিউ ওল্ড মেথড আর নিউ মেথডে দিস, আর অ্যাকচুয়াল টিডিএস ডান, এটাকে চেঞ্জ করে ফেললাম, আমার মনে হচ্ছে আমার পর ঢুকে পড়েছে একজন। ইয়েস, এই মিঠুন রায় ঢুকে গেছে 84-তে। ফলে মিঠুন রায়ের ক্ষেত্রে দেখাচ্ছে, দেখুন মিঠুন রায় এ মাসে টিডিএস কেটেছে 300 টাকা। ওকে ব্যাকেটে ইঙ্গিত করছে যে তুমি শর্টফল কাটছো 13,983 টাকা, 13 টাকা। ওর ক্ষেত্রে এটা শর্টফল, ফলে অ্যাকাউন্ট সেকশন কিন্তু এটা দেখে ওকে কল করবে, ওকে বলবে। ওর একটা কেস আলাদা আছে, ও একটা আগেই অনেকটা টাকা কাটিয়ে দিয়েছিল এরিয়ারে, সেই জন্য এটা কম করে কাটাচ্ছে। ফলে কার কত ট্যাক্স কাটা উচিত প্রতি মাসে সে দেখতে পাবে। ফলে কোনো অপশন নেই। আর আমি যাদেরই শর্টফল আছে জানিয়ে রেখেছি, শর্টফল হলে অ্যাকাউন্ট সেকশন উইদাউট ইন্টিমেশনই টাকা কেটে দেবে। ধরুন আমারটাই আমি দেখি, ওরা চেঞ্জ করে ফেললো, তাই ধরুন আমার ট্যাক্সটা আমি এখনই দেখে নিই যে আমি ঠিক কাটছি কিনা। একটু ওয়েট করতে হবে, কেন ও করেছে চেঞ্জ হয়ে গেল। আমার ট্যাক্স কাটা উচিত নিউ মেথডে 27,000, আমি কাটছি 35,000, নো শর্টফল। দেখছেন এখানে নো শর্টফল বলে দেন। সো দিস ইজ এ পিওরলি অ্যাপ্লিকেশন অফ গুগল শিট অ্যান্ড ডিফারেন্ট ফাংশনস। এবার আমি আমাদের ফাংশনের কি কি ফাংশন নিয়ে মোট কাজ করি সেগুলোর একটা বেসিক বিবরণ আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি আজকে স্টক রেজিস্টার কয়েকটা অ্যাপ্লিকেশন একটু দেখাবো। এবার দেখুন, আমি সবাই আছেন তো, শুনছেন তো? হ্যালো। হ্যাঁ স্যার, শুনছি স্যার, শুনছি স্যার, ভালো লাগছে, বলুন স্যার। আচ্ছা, এবার দেখুন সিরিয়াল নাম্বার 1 to 9, এটা আমি জাস্ট লিখেছি, এখানে স্কোর লিখেছি, একটা স্টুডেন্ট। জাস্ট এইটুকু একটা ডেটা নিয়ে আমি কি কি অ্যানালিসিস করতে পারি ইউজিং সাম সার্টেন ফর্মুলাস। ওকে, এই ফর্মুলাগুলো আমি শুরুতেই বলি, আমি মোটামুটি দেখেছি এই 1 থেকে 17টা ফাংশন যদি আমরা শিখি, কেউ লিখে নিতে পারেন যদি ভালো আগ্রহ থাকে, তাহলে আমরা এই যে আমি যা যা ম্যানেজ করছি এই 17টা ফাংশনের মধ্যেই, মানে 17টা ফাংশনের মধ্যে 10টা ফাংশন ভেরি কমন, সবাই পারবে। তাহলে 5-7টা ফাংশন একটু অন্যরকম, আবার আমার চেয়েও আরো অনেক ফাংশন জানতে পারে। আমি যে ফাংশনগুলো বলছি পিওরলি একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকে মাথায় রেখে, কখনো ইউটিউব দেখে এগুলো শিখেছি, পুরো নিজস্ব আমার ভাবনা। এবার যত দিন যাচ্ছে, যেহেতু আমি আরো এক্সপিরিয়েন্সের মধ্যে যাচ্ছি, আমার আরো যেটাই আমি কিছু প্রবলেম ফেস করি সেটাকে কিভাবে সলভ করব ইউজিং গুগল শিট, সেটা আমি করি, এবং দিনে দিনে সব ধরনের ফাংশনই শিখে যাচ্ছি। ফার্স্ট অফ অল দেখুন, আমি এটা সবাই জানি সাম ফাংশন ইকুয়ালস টু সাম দিয়ে এই রেঞ্জটাকে ধরিয়ে দিলাম C2 থেকে C9। একটু ছোট হবে, যারা ল্যাপটপে আছেন তারা বুঝতে পারবেন, মোবাইল থেকে একটু টাফ হবে এইগুলো দেখানো। তাহলে এটা সবাই জানি। নেক্সট ফাংশন অ্যাভারেজ ফাংশন, অ্যাভারেজ বলে ওই রেঞ্জটাকে ঢুকিয়ে দিলাম 59, অ্যাভারেজ হলো। ম্যাক্স ফাংশন, এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু 178,
এখানে যদি এই মুহূর্তে কোনোটা চেঞ্জ করে দিই 200 করে দিই তাহলে 200ই চলে আসবে, 178 এর জায়গায় 200, দেখুন 200 হয়ে গেল। সো ফাংশন ইজ ম্যাক্স ফাংশন, এই ডেটার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম কত 3। ওকে, তাহলে এই চারটে ভেরি কমন ফাংশন। নেক্সট ফাংশন দেখুন কাউন্ট। কাউন্ট মানে এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, কটা নাম্বার আছে সেই একই রকম কাউন্ট ফার্স্ট ব্র্যাকেটে রেঞ্জ C2 কোলন C9। আমি একদম বেসিক জায়গা থেকে শুরু করলাম, আমি আশা করছি এইটুকু ফাংশন আপনারা জানেন। সেই জায়গাতে C2 কোলন D10, কোলন মানে এই পুরো সি থেকে এই অবধি এরিয়াটাকে C2 D10 বলছে, আর শুধু C2 থেকে এইটা কটা নাম্বার আছে না 9টা, এখানে অ্যান্সার এসছে 9। এইবার ধরুন ABCD করে লেটার, এটাও যদি আমি কাউন্ট করতে চাই তাহলে কাউন্টটা করতে হবে। তখন যখন আমি লেটারও কাউন্ট করব, ধরুন কজনের নাম আছে, তাদের নামটা তাহলে মানে মোট অনেক ছাত্র পড়িয়েছে, কজন ছাত্রের নাম আছে, তাহলে তখন কি কাউন্ট ফাংশন দিয়ে হবে না, কাউন্টটা দিয়ে হবে। ওকে, কিসে কিসে কার আসেনি তো? হ্যাঁ ঢুকলো, বলো তো 627608। হ্যাঁ, তো কাউন্টটা আলাদা মানে। এবার যে ফাংশনটা এখানে এই 6 নম্বর অবধি ভেরি ইজি। কাউন্ট মানে বললাম নাম্বার কাউন্ট করবে, কাউন্টটা মানে লেটার কাউন্ট করবে, ভেরি সিম্পল। এবার আসছি কাউন্টিফ। কাউন্টিফ বলতে এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। কাউন্টিফ, তারপরে আবার আসবে কাউন্টিপস, এস যোগ হয়ে যাবে, আরো ইম্পর্টেন্ট ফাংশন। আমি যদিও এখানে লিখিনি, আপনারা লিখতে পারেন, এটা কাজে লাগতে পারে। এইখানে দেখুন এই যে বলছি এ কত পেয়েছে, বি কত পেয়েছে, এটা যদি আমরা জানতে চাই, এটা যখন লম্বা লিস্ট হয়ে যাবে তখন এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট হবে। কিরকম, পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম C2 থেকে, পরে একটু মোবাইল, এটা C2 থেকে D2 আগে সিলেক্ট করে দিলাম রেঞ্জ, তারপরে E21 মানে আমি কেন বলছি E21, দেখুন আমার এই সেলটা, এইখানে সেলটা E21 মানে আমি খালি এখানে যদি ডি লিখি, ডি কত পেয়েছে জানতে পারবো। এইখানে আমি আর একটা ড্রপ ডাউন বানিয়েছি, এটা কিভাবে বানাচ্ছি আমি দেখাচ্ছি। ধরুন এ সিলেক্ট করি, তাহলে এ কত পেয়েছে দেখুন, ভেসে উঠলো টি। এই এর জায়গায় আমি এন করলাম, এন কত পেয়েছে দেখুন 1, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তাহলে কাউন্টিং ফাংশন পুরো রেঞ্জটা সিলেক্ট করব, তারপরে যার এগেনস্টে আমি কাউন্টিং করছি এ না বি, এখানে একটা করে দিয়েছি, এইখানে যা লেখা থাকবে তার এগেনস্টে এখানে সংখ্যাটা ভেসে উঠবে, এটাকে বলে কাউন্টিং ফাংশন। সাম ইফ, সাম আমরা শিখলাম, কিন্তু সাম ইফ মানে একটা কন্ডিশন দিয়ে যদি যোগফল করি, ধরুন এইখানে সাম ইফ যে কলমটাকে সাম করব, এই যে D2 থেকে D10, যার যার এগেনস্টে সাম করব সেইটা আগে সিলেক্ট করলাম, D2 থেকে D10। তারপরে E22 মানে পার্টিকুলারলি এই রেঞ্জের মধ্যে কার করব না, E22 মানে আবার এখানে আমি একটা ড্রপ ডাউন করেছি ABCD B, তাহলে বি এর এই একই জিনিস কাউন্টিং ফাংশনটাও সামিক ফাংশন দিয়ে রিপ্লেস হবে। এগুলো আরেকবার আমি বলবো পরে। ডি সাম মানে জানিস তো ডেটাবেস সাম, পুরো একটা ডেটাবেসে আমি একটা পার্টিকুলার এরিয়াকে বারবার সাম চাইছি, সেটাকে বলে ডেটাবেস সাম। এগুলো কিছু কিছু অ্যাপ্লিকেশন আসবে, যদি আসে আমি তখন আরেকবার বলবো। এখানে ফাংশনটা দেখুন, এটাকে চেঞ্জ করলে বি করলে যে ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একই রকম ফাংশন মনে হচ্ছে কিন্তু না, এক এক জায়গায় পুরো ইউনিক। এই এন ফাংশন করলে 178 হচ্ছে ডি সাম। ওকে, এইবার আসছে ডেটা ভ্যালিডেশন, ভেরি ইম্পর্টেন্ট, যেটা এক্সেলও এখন তৈরি হয়েছে, গুগল শিটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ডেটা ভ্যালিডেশনটা আমি এবার দেখাবো। এই যে এখানে ড্রপ ডাউনে দেখুন করতে পারছি এ বি সি ডি, এটা কিভাবে করছি, এই কলমটাকে ধরুন এখানটাকেও আমি এরকম ডেটাবেস একটা লিস্ট অফ রেঞ্জ বলছি, এইখানে গিয়ে আমার এই যে এইগুলো ধরুন এগুলো ছাত্রের নাম, তার একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে চাইছি, তাহলে এখানে ক্লিক করলাম, ফরম্যাট, এগুলো একটু পেন খাতা নিতে হবে কিন্তু সব ভুলে যাবে। ফরম্যাটে না গিয়ে সরি ডেটা ফাংশন, এখানে কতগুলো এরিয়া আছে, প্রত্যেকটার এক একটা এরিয়া আছে, তার ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন, যেই ডেটা ভ্যালিডেশনে গেলাম এইখানে ক্রাইটেরিয়া ওয়াইজ অনেকগুলো ডেটা ভ্যালিডেশন আছে, এটাকে বলছে, এর আগের দিন দেখিয়েছি লিস্ট ফ্রম রেঞ্জ। তারপরে এই রেঞ্জটাকে আমি ধরিয়ে দেবো, ক্লিক করে এখানে গেলাম, আমি এইখান থেকে এই অবধি সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে দিয়ে সেভ। তাহলে দেখুন এখানে একটা ড্রপ ডাউন তৈরি হয়ে গেল, ইয়েস।
এবার এই এবিসিডি তে আপনি যদি এর জায়গায় আজমল লেখেন, আজমলই ভেসে উঠবে ওখানে গিয়ে। দেখুন এখানে প্রথম ঘন্টা আজমল হয়েছে, আজমল চলে গেল। অর্থাৎ আরো যদি রেঞ্জটাকে বাড়িয়ে দেন, এখানে যেটা নতুন অ্যাড করবেন সেটাও ওই লিস্টে ঢুকে যাবে। ফলে একবার ডেটা ভ্যালিডেশনটা করে দিলে এখানটা ড্রপডাউন হলো। এবার আসছি ডেট ভ্যালিডেশন। এই যে আমি একটা ডবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডারটা দেখুন ভেসে উঠবে। কিভাবে সেটা করব, এইখানে নিয়ে গেলাম, আবার গেলাম ডেটা, ডেটা ভ্যালিডেশন, এইখানে দেখুন লিস্ট ফ্রম রেঞ্জ, তার মধ্যে একটা গুরুত্বতম ডেট ভ্যালিডেশন ডেট, এই ডেটটা ক্লিক করে সেভ। তাহলে এইবার এইখানে একটা ডেট ক্যালেন্ডার ভেসে উঠবে, ডাবল ক্লিক, এই দেখুন ডেট ক্যালেন্ডার ভেসে উঠেছে, আজকের কারেন্ট ডেটটাই ভেসে উঠবে 5, আজকে 5 তারিখ করলাম। নর্মালি গুগল শিটের যে ফাংশন, প্রথমে ওরা ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট, এটাই করে, কিন্তু এটা আমরা আমাদের মতো চেঞ্জ করে নেব, আগে ডেট তারপরে মান্থ, এটা করা যায়। এটাও একটা ডেটা ভ্যালিডেশন ডেট। এই যে এখানে দেখুন চার কোণা এগুলোকে বলে চেক বক্স। এটা কিভাবে করব না, এইখানে গিয়ে আমি আবার একটা ক্লিক করলাম, গো টু ডেটা, কারণ এইগুলো দিয়েই আমার সমস্ত অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে। ডেটা ভ্যালিডেশন, এই লেগে লাস্ট থেকে টিক বক্স, এই টিক বক্সে ক্লিক করে সেভ। দেখুন একটা হলো, এটাকে যদি আমি ড্রাগ করে দিই বাকিগুলো তো চেক বক্স পড়ে গেল। আচ্ছা, এই চেক বক্স মানে বাই ডিফল্ট এরপর যদি ক্লিক করেন এটা মানে ট্রু, আর যেটা আনচেক ওটা এটা ফলস। তাহলে ট্রু ফলস মানে বোঝায় এটাকে আমি 1 2 করতে পারি, ইয়েস নো করতে পারি। আমি ব্যাকএন্ডে ট্রু ফলসের জায়গায় যেরকম চাইবো সেরকমই করতে পারবো। আমি এটারও অ্যাপ্লিকেশন পরে দেখাবো। নেক্সট আসছে সাম ইফস, এটাও অনেকগুলো জায়গায় আছে। স্টক রেজিস্টার এই ফাংশনটা আছে। সাব টোটাল, এটার ফাংশন দেখাবো। আমার ব্যাংক রেজিস্টার, সেখানে গিয়ে কিরকম সাব টোটাল, ডেট ফাংশনটা তো বললাম। আর ফিল্টার ফাংশন শিখতে হবে, কেন যা কিছু ডেটাবেস তৈরি হলো এবার সেখান থেকে যখন রিপোর্ট জেনারেট করব তখন এই কয়েকটি ফাংশন, ফিল্টার, অ্যারে ফর্মুলা, কোয়ারি, ইম্পোর্ট রেঞ্জ, আর একটা লাগবে, আর একটা সরি এটা বাদ চলে গেছে, আর একটা বলে ভি লুকআপ, ভি লুকআপ ফাংশন। ওকে, তাহলে এই 18টা ফাংশন, এই লাস্ট 14 থেকে এইটা একটু মনে হবে অ্যাডভান্স, কিন্তু এইগুলো হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করার পর রিপোর্ট জেনারেশনের সময় এই বেসিক ফাংশন গুলো লাগে। ফিল্টার মানে বিরাট ডেটাবেস, সেখান থেকে আমি নির্দিষ্ট ডেটাকে আমি ফিল্টার করব। অ্যারে ফর্মুলাটা অ্যাডভান্স লেভেল ফর্মুলা, এটা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু একটু হলেও শিখতে হবে। আর কোয়ারি ফাংশন এটা আরো মানে কি বলবো ম্যাজিক্যাল ফাংশন। কোয়ারি ফাংশন এটা কিন্তু গুগল শিটেই আছে। আর ইম্পোর্ট রেঞ্জ এই ফাংশনটা কি, পার্টিকুলার একটা গুগল শিটে আমার ডেটা আছে, যেমন বলছি অ্যাকুইটেন্সের, তা সেটা অ্যাকাউন্টেন্টই মেনটেন করে, ওই গুগল শিট কারো কাছে নেই, কিন্তু ওখান থেকে ডেটাটা আমি ইম্পোর্ট করে আনছি আর একটা শিটে, যতটুকু দরকার ততটাই ইম্পোর্ট হচ্ছে, সেটাকে ইম্পোর্ট রেঞ্জ ফাংশন বলে। কেন না গুগল শিটের প্রত্যেকটাই এক একটা লিঙ্ক আছে, প্রত্যেকটা শিটের একটা লিঙ্ক আছে, ফলে সেই লিঙ্কটাকে দিয়ে একটা ফর্মুলা তৈরি করা যাবে, কোন রেঞ্জটাকে আমি ইম্পোর্ট করতে চাই সেই ডেটাটাকে ইম্পোর্ট। ফলে আমি এই যে টিচারদেরকে যে এই স্যালারি ডিটেলসটা শেয়ার করছি, এটা কিন্তু এখানে কোনো অ্যাকুইটেন্সটা রেডি করা নেই, সেই পার্টিকুলার অ্যাকুইটেন্স বলে যেটা মেনটেন করছে সেখান থেকে ডেটাগুলো ইম্পোর্ট হচ্ছে। এখানে এখানে কিছু নেই, এখানে জাস্ট ভেসে উঠছে নাম্বারটা। কিন্তু মজার ব্যাপার এইখান থেকে তিনি কনস্ট্যান্ট টিচার ডাউনলোড অ্যাজ এক্সেল করে নিতে পারে, পিডিএফ এ কনভার্ট করে নিতে পারে ইত্যাদি। এবার আমি অ্যাপ্লিকেশনে যাব। প্রথম অ্যাপ্লিকেশন যেটা শেখালে সবার সহজেই পারবে সেটা আমি, আচ্ছা কালকে আমি একটা ফর্ম আপনাদের সঙ্গে ক্রিয়েট করেছিলাম, নামটা যেন কি দিয়েছিলাম, একটা গুগল শিট, বলতে পারেন? মাথা ভাঙা কলেজ নাকি একটা নাম টাম দিলাম। হ্যাঁ, কালকে সবাইকে গুগল শিটটা ব্যবহার করলাম আপনাদের সঙ্গে, ওইটাই আমি বের করবো। ফোল্ডারটায় মাথা ভাঙা এখানেই আছে আশা করছি নাকি। হ্যাঁ, বেসিক ডিটেলস, এই দিস ওয়ান, এটা থেকেই শুরু করি, তাহলে আমার ডেটাটা পেতে সুবিধা। ধরুন আমি এই যে যারা এরা প্রত্যেকেই টিচার বা প্রত্যেকেই ছাত্র যদি ধরি, এদের নিয়ে আমি একটা ইনভিজিলেশন ডিউটি কাউন্ট করব বা অ্যাটেন্ডেন্স, ছাত্র হিসেবে অ্যাটেন্ডেন্স বানাবো, শুধু ইউজ করব গুগল শিট। কিভাবে, আমি এখানে দেখুন এইটা আমার ওই ডেটাটা এখানে এসে রেসপন্স, ওই গুগল ফর্মের ডেটা এখানে এসে জমা হচ্ছে, আমি এই প্লাস চিহ্ন ক্লিক করে একটা আদার শিট করছি। ওকে, এবার দেখুন এই নামগুলো জাস্ট আমি কপি করে নিয়ে এলাম, কন্ট্রোল সি। প্রথমে একটা সিরিয়াল নাম্বার বলা উচিত, এগুলো করতে আমার অনেকটা সময় লেগে যাবে, আমি বরং একটা রেডিমেড ফাংশনকে নিয়ে এসে যদি এক্সপ্লেন করি তাহলে সুবিধা। অ্যাডমিশন,
আমাদের যে অ্যাডমিশন কমিটির কি বলে অ্যাটেন্ডেন্স আছে কি এখানে? এখানে নেই। যাই হোক, তাহলে আমি ইনভিজিলেশন কাউন্টিংটা নিয়ে আসি। ইনভিজিলেশন নাকি? হ্যাঁ, ইনভিজিলেশন ডিউটি রিপোর্ট। একটু দাঁড়ান প্লিজ। স্টক রেজিস্টারটা শেখাবো, ইনভিজিলেশন কাউন্টিংটা শেখাবো। ইয়েস, দেখুন আমাদের গত বছর সেমিস্টার 1-এর অফলাইনে পরীক্ষা হয়েছিল। পুরো পরীক্ষাটা কিভাবে গুগল শিটে ম্যানেজ করছে, এখনো তার টাকা পয়সা এসেছে, এবার ভাগ বাটারা হবে। তাহলে কে কটা ডিউটি দিয়েছে, কেউ ভুলে গেছে এসব ইত্যাদি বলতে পারে। আমি তো অনেকগুলো ডিউটি দিয়েছিলাম, এত কম কেন রে? টাকা পাওয়ার সময় প্রত্যেকেরই মনে হয় আমি তো আরো বেশি ডিউটি দিয়েছিলাম। এইটা আমাকে ভাবাতো যে এটা আরো কত ট্রান্সপারেন্ট হওয়া উচিত। কেনই বা কারো মনে হবে যে আমি 5টা ডিউটি দিলাম আর আমাকে দিল 2 টাকা, এটা ঠিক হলো না ইত্যাদি মনে মনে ভাবে, সবসময় বলে উঠতে পারে না। ফলে আমার দেখুন এইটা অলরেডি টিচারদের সঙ্গে গ্রুপে আছে, ইনভিজিলেশন কাউন্ট, তারপরে ইনভিজিলেশন ডিউটি রোস্টার, এখানে নাম, এইখানে ডিউটি রোস্টারটা কিভাবে বানাবো, এখানে প্রথম টিচারদের নাম আছে, এমপ্লয়ি কোড আছে। এইখানে দেখুন একটা ড্রপ ডাউন বানিয়েছি, পরীক্ষার হাফ 10টা থেকে 12টা, 11টা থেকে 1টা। কিভাবে ড্রপ ডাউন বানালাম? ডেটা ভ্যালিডেশন। এটার একটা ব্যাকএন্ড আছে বলেছিলাম, যে ব্যাকএন্ড, এইখানে দেখুন টাইমগুলো দিয়ে দিয়েছি। এইখানে ব্যাকএন্ড মানে না, এইখানে বেসিক ডেটাটা এখানে শেয়ার হবে, টিচারদের নাম আছে ইত্যাদি, এখান থেকে ওখানে নামগুলো নিয়ে চলে যাচ্ছি। ড্রপ ডাউন হলো, আর এইখানটা দেখুন সেই ডবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডার। তাহলে আমার যারা এক্সাম কমিটিতে আছেন, পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষার যারা গার্ড দিতে এসেছে, ধরুন আজকে একটা পরীক্ষা হচ্ছে, এইখানে গিয়ে কি করলাম, পরীক্ষার টাইম সিলেক্ট করলাম 2টো থেকে 5টা। আজকে মনে করুন আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, ডবল ক্লিক, আজকের তারিখ দিয়ে দিলাম, এটা 17/2, কেন আগের দিনে ওইটাকে ধরে রেখেছে মেমোরিতে, আমি ধরে নিলাম 17/2 একটা পরীক্ষা হচ্ছে। এইবার এটা মোবাইল থেকে দেওয়া আরো সুবিধা, এটা ক্লিক করছেন, দেখছেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এগুলো আরো যাতে আইডেন্টিফাই। এবার সঙ্গে সঙ্গে এর প্যারালালি দেখুন এই নাম্বারটা 7 ছিল, মানে আগে আমি একটা ক্লিক করছি, দেখুন 6 ছিল 7 হয়ে যাচ্ছে, তার মানে উনি 7টা দিলেন। আর 7 নাম্বার অফ ডিউটি 7টা, কিন্তু 13 ঘন্টার ডিউটি। এই যে নীলটা, এই নীলটা কিন্তু এর এগেনস্টে 1 আছে, এই যে উপরে যদি দেখেন আমি এটা ক্লিক করছি, দেখুন 1, আর এখানে হলুদ হচ্ছে মানে এটা 2 ঘন্টার ডিউটি। তা কোনোটা যদি 3 ঘন্টা হয়, তাহলে আমি ডেটা ভ্যালিডেশনটাকে কিভাবে চেঞ্জ করবো 3 ঘন্টা? তাহলে এইগুলোকে আমি যদি যাদের যাদের ক্লিক করছি তাদের একটা করে অ্যাটেন্ডেন্স পড়ে যাচ্ছে, এবং তার নামের এগেনস্টে ক ঘন্টা ডিউটি এবং কটা ডিউটি সেটাও পড়ে যাচ্ছে। ভেরি ইউনিক, এবং এটা কিভাবে টিচারদের কাছে শেয়ার হয়ে আছে আমি দেখাচ্ছি, সেটা তারা টিচাররা দেখে নিচ্ছেন যে আমার আজকে ডিউটি পড়লো কিনা। এরমও হয়েছে কিছু জনের ভুল ডিউটি দিয়ে দিয়েছে, আর একজন এসে এক্সাম কমিটিকে বলেছে আজকে তো ডিউটি দিল না, ওর কাউন্ট হয়ে গেল, তখন বললো সরি এটা আমার ভুল হয়েছে, হতেও পারে সেটা। এই যে আমি বলছি দেখুন এরকম হলুদ হয়ে যাচ্ছে, এর এগেনস্টে এই ক্লিকটা মানে 2, আর এই যে নীল হচ্ছে, এখানে যদি একটা ক্লিক করি নীল হচ্ছে, এটা মানে 1। কিভাবে করি আমি একটু দেখাচ্ছি। ধরুন এটাকে আমি সিলেক্ট করছি, এইটুকু জাস্ট, এটা আসলে ডেটা ভ্যালিডেশন টিক বক্স। তাহলে এই ডেটা ভ্যালিডেশন টিক বক্সটাকে আমি নিয়ে যাচ্ছি, ধরুন এই মুহূর্তে বাই ডিফল্ট সব 2 করা আছে, আমি এটাকে 3ও করে দিতে পারি। আমি গেলাম ডেটা ভ্যালিডেশন, এইখানে দেখুন এই যে যখন টিক বক্সটা আপনারা করেছিলেন, এইখানে একটা বক্স আছে ইউজ কাস্টম সেল ভ্যালুস, এই অপশনটাকে যদি আমি ক্লিক করে দিই, তাহলে এখানে বাই ডিফল্ট ট্রু ফলস থাকে, মানে গুগল শিট ওটাকে ট্রু ফলস হিসেবে দেয়। আমি টিক মানে 2 লিখলাম, এটাকে 2 এর জায়গায় আমি 3 করে দিলাম, আর আনটিক মানে 0। তাহলে এবার থেকে ক্লিক করলে ওই পার্টিকুলার ডেটা ভ্যালিডেশনটা 3-এ কনভার্ট হয়ে গেছে, তার মানে 3 ঘন্টা ডিউটিও কাউন্ট করবে। কেমন? আমি এইটুকু বললাম, এটা অনেকে, এটা খুব ইন্টারেস্টিং আছে। আচ্ছা, এই শো ওয়ার্নিং বলছে, মানে এখানে যদি এই রিজেক্ট, মানে এই অপশন ছাড়া, এই টিক বক্স ছাড়া অন্য কিছুই নেবে না, এই যে রিজেক্ট অপশনটা দিয়ে দিলে ভুল হওয়ার চান্স খুব কম। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম, বন্ধ করে দিলাম, আমি করলাম না। এবার প্রশ্ন আছে স্যার এইরকম হলুদ লাল নীল করছেন কিভাবে, এটা কতটা পারে? কন্ডিশনাল ফরম্যাটিং বলে এটা ফাংশন, এটা কন্ডিশনাল ফরম্যাটিং। একটা কন্ডিশনের সঙ্গে আমার 1 লিখলে নীল হবে, 2 লিখলে হলুদ হবে, এরকম অনেক রকম অপশন আমি করেছিলাম একসময় বিরাট। এইখানে দেখুন একটা অপশন আছে, এইখানে যদি ক্লিক করি আর একটা আলাদা কালার হচ্ছে, এগুলো দেখুন 3 ঘন্টা, এই জায়গাটা আমি 3 ঘন্টার জন্য অ্যালার্ট করেছিলাম।
বুঝতে পারলেন? এইভাবে চেক বক্স দিয়ে এই অ্যাটেন্ডেন্সটা আরো ইজি, কেন খুব ক্যালকুলেটিভ এবং ডিসপ্লে হচ্ছে খুব সুন্দরভাবে। এবারের জন্য কি বলতে চাইছিলাম, এখানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে উপরে হচ্ছে ডেট ক্যালেন্ডার, ডবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডার আসবে। এই যে ডবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডার, আজকে ওটা 17 হয়ে আছে, জাস্ট চেঞ্জ করে দিই। ওটা যেহেতু পুরোনোটাই ও ধরে রেখেছে, একবার কারেন্টটা দিয়ে দিলে এবার কারেন্টটাই নিতে থাকবে। আজকে 5ই অক্টোবর, তাই না? এটা 20 সাল হয়ে আছে, এই জন্য সেই 20 সালের পর অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। দেখুন 5ই অক্টোবর হয়ে গেল। এবার 5ই অক্টোবর কি বার সেটাও যদি দিতে চান সেটাও সম্ভব, বারও দিয়ে দেওয়া যাবে, সব করা যাবে। এবং সেটা কিভাবে করা যায় দেখুন, এইখানে এই যে বলছিলাম না যে ডেটের ফরম্যাটকে কিভাবে চেঞ্জ করো, যে ফরম্যাটে গিয়ে নাম্বার, এইখানে মোর ডেট অ্যান্ড টাইম, এটার ডিসপ্লে আমি কি চাইছি, এরকম 5/8/1983 না 5ই আগস্ট 1983। এই যে যদি এই অপশনটা নিই, টুইসডে 5ই আগস্ট, দেখুন দেখুন এটা যদি আমি নিয়ে আমি যদি এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখুন এইখানে এসে গেছে আমার। ও কিন্তু ডেটটাও এই যে টুইসডে 5ই অক্টোবর 2021, তাহলে আমি 12 উল্লেখ করতে পারি। অনেক রকম করা সম্ভব। তো আমি আপাতত এটা একটা সহজ। তারপরে বলছি এই যে এদের প্রত্যেকের ক্যালকুলেশনটা হচ্ছে, এখানে গিয়ে সাম বলে এই পুরো রোটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। এর যতগুলো ক্লিক করবে তার সাম করে দিচ্ছি, যেখানে 1, কোথাও 2, 1 আর 2 3 করে যোগ করছে, এগুলো যোগ করে 15টা হয়েছে এটা। আর এই সামটা 15টার, এই সামটা হচ্ছে 28 ঘন্টার হিসেব করছে। এই 15টার ফাংশন সাম, ওহো আমার এখানে লুকানো আছে, সরি, দুটো ফাংশন। এখানে 1 ঘন্টার ডিউটি কটা দিচ্ছে, এটাকে বলছি কাউন্টিভ ফাংশন। আমি বলছিলাম কাজে লাগে কাউন্টিভ। কিভাবে দেখছি দেখুন, এই রোটাকে আমি সিলেক্ট করলাম, কাউন্টিভ বলে 1 দিয়ে ইনভার্টেড কমার মধ্যে 1 দিলাম, মানে 1 কটা ডিউটি দিয়েছে, মানে 1 আওয়ার ডিউটি কটা দিয়েছে। এর ক্ষেত্রে দেখুন 1 আওয়ার ডিউটি দিয়েছে 2টো, আর এখানে কাউন্টিভ দিয়ে 2 দিলাম। পুরো রেঞ্জটাতে 1 আর 2 কোথাও কোথাও লেখা আছে। তাহলে 2 কটা দিয়েছে নাম্বার, 13টা। তাহলে 13 2 26 আর 2 ঘন্টা 2, 13 26 2 28। দেখুন এখানে 28 ঘন্টা ডিউটি হয়ে আছে। এটাকে আবার 28 ঘন্টা মানে ঘন্টায় কনভার্ট করে দিয়েছে। ওকে, আমি কি লাস্টেরটা একটা বেশি বাড়িয়ে দিলাম? ইয়েস, এগুলো সব পরীক্ষা হয়নি, ফলে এটা কনফিউজিং তৈরি করবে। মোট পরীক্ষা হয়েছিল 26 ঘন্টার, 26 ঘন্টা ডিউটি। তো এইভাবে আমরা অ্যাটেন্ডেন্স ছাত্রদেরও যেমন নিতে পারি, ইনভিজিলেশন ডিউটি দিতে পারি, আর কে কটা ডিউটি দিচ্ছে তার কাউন্ট থাকতে পারে। ভবিষ্যতে আজকাল যে সমস্ত বিষয় উঠেছে যে আমি কত ঘন্টা, এখন যে ক্যাশের নিয়ম, কটা ক্লাস অ্যালোড হলো বড় নয়, কটা ক্লাস টেকেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেইটা কিন্তু এগুলোর মাধ্যমেই সম্ভব হয়, যদি এটা করা সম্ভব হয়। এইভাবে আমরা একটা ম্যানেজ করলাম। নেক্সট আসছি, এবারে কি দেখাবো, সেন্ট্রাল রুটিনটা আমি দেখাবো, তাই তো। সেন্ট্রাল রুটিন, ব্যাংক রেজিস্টারটাও দেখানো খুব উচিত। আচ্ছা অ্যাকুইটেন্সটা দেখাবো, অ্যাকুইটেন্স যারা আছে ইন্টারেস্ট। ইয়েস, আমি এটা একটু সংক্ষেপে বলবো, এটা কিন্তু খুব বড়। আবারও বলছি, এই পুরো ব্যাপারগুলো যদি কোনো ইন্টারেস্টেড থাকেন, আমি কিন্তু দিয়ে দিতে চাই, জানেন তো। আমি চাই যে আমার যেই পরিশ্রমটা আপনারা যদি চান, আমি তো খুব খুশি হব। এবং আমি পুরো স্ট্রাকচারটা এইখানে গিয়ে, ফাইলে গিয়ে একটু শিখতে হবে, নাহলে এটাকে রান করানো মুশকিল হবে। ফাইলে গিয়ে এই যে দেখুন মেকে কপি বলে একটা অপশন আছে, পুরো আমার এই সেন্ট্রাল রুটিনে আর একটা কপি তৈরি হয়ে যাবে, সেটা আমি দিয়ে দিতে পারি। আচ্ছা প্রথম দেখুন, সেন্ট্রাল রুটিনটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এই মুহূর্তে। আমি জানি বহু কলেজে একটা প্রপার রুটিন নেই। খুব ইনস্ট্যান্ট যদি কাউকে বলে রুটিন দিন, তো খুব কমজন এখান থেকে একটা জোগাড় করে আনবে। সেই রুটিনের আপডেটেড ভার্সন নেই, অমুক নেই। আমাদের রুটিন কিন্তু হাইলি ডাইনামিক অ্যাজ ওয়েল অ্যাজ আপডেটেড। এরকম দেখুন, প্রথমে আমি কিভাবে ম্যানেজ করেছি পুরো বিষয়টা, এইখানে একটা সাবজেক্টের কোড লাগিয়েছি। তখন পার্ট 1 ছিল বলে পার্ট 1টা লিখেছি, এখন সেমিস্টার 1 and 2 হবে, তাতে সব সাবজেক্টের নাম লিখে দিয়েছি। আর প্রতিটা সাবজেক্টের এগেনস্টে একটা কোড ইউজ করছি, কারণ এই কোডটা খুব অ্যানালিসিসের জন্য প্রয়োজন হয়। জুলজির কোড 133, আর এর পাশে দেখুন 1 দিয়েছি। জুলজির আগে 1 মানে এটা ফার্স্ট ইয়ার, কেন আমি পরে দেখাচ্ছি।
পার্ট 2 মানে সেকেন্ড ইয়ার 201 দিয়ে কোড শুরু হলো, আর থার্ড ইয়ার মানে 301 দিয়ে সমস্ত পেপারের কোড হলো। তাহলে অ্যারাবিকের কোড হলো 101, 201 আর 301। এটা আমি করেছি। এবার এইখানে আছে টিচারদের নাম, এখানে সাবজেক্ট, টিচারের নাম, টিচারের ডেজিগনেশন, টিচারের অ্যাব্রিভিয়েশন ফর্ম, কে এইচওডি আছে, তার মোবাইল। এটা কিন্তু আমার ছাত্ররা দেখেন, এটা আমি এইচওডিদের দিই। এবার এইখানে দেখুন, এই যে টিচারের নামটা লিখতে হবে না, সেই ড্রপ ডাউনে অ্যাভেলেবল। আমার একটা জায়গায় লিস্ট অফ টিচার্স আছে, সেখান থেকে আমি ইম্পোর্ট রেঞ্জ করিয়ে দিয়েছি, ডেটা ভ্যালিডেশন করে দিয়েছি। এরকম নয় যে আমাকে করতে হচ্ছে। তাহলে অ্যারাবিকের কেউ যদি নতুন জয়েন করে, ওই আমার যে যারা অ্যাকাউন্টেন্টস মেনটেন করে, ওখানে একটা লিস্ট অফ টিচার্স আছে, অ্যাক্টিভ টিচার্স, তাদের থেকে এই ডেটাটা শেয়ার হয়ে যায়। ফলে এখানে এসে ও খালি সিলেক্ট করে। এবার ডেজিগনেশন, এটাও ডেটা ভ্যালিডেশনের কাজ। তারপরে সংক্ষিপ্তকরণ, মানে তার অ্যাব্রিভিয়েশন, এই একজন টিচার এখানে চলে গেছে MA5, তাহলে ধরা যাক একজন টিচার এলো, তার নাম দেখুন, আমি একটা ইচ্ছা করেই করছি, অসীম কুমার বাগজি। এবার এইখানে তাহলে অসীম কুমার বাগজি স্বাভাবিকভাবে ও AKB-টাই সিলেক্ট করবে। তাহলে AKB, এই AKB সিলেক্ট করবে। দেখুন কি বলে, দেখুন, ইয়েস, ইউজ অ্যানাদার ওয়ান, ইট ইজ অলরেডি ইউজড বাই সামওয়ান। মানে এই ঘরটা কিন্তু ইউনিক হতে হবে। কেন অ্যাব্রিভিয়েশনটা ইউনিক না হলে, কেন আমি পরের রুটিনগুলোতে AKB কটা অ্যালোড হচ্ছে সেটাকে কাউন্ট করবে। তাহলে AKB অসীম কুমার বাগজিও আছে, আর অর্ণব কুমার ব্যানার্জিও আছে, তাহলে দুজনেরই AKB হবে না, তখন AKB1 বলে তাকে একটা ইউনিক করতে হবে। তো দ্যাট ইজ, এইখানে যে ফাংশনটা আমি ইউজ করছি, যে কোনো ডুপ্লিকেট ইউজ করা যাবে না, ওটাও দেখাবো আমি। এইখানে এই ফান্ডামেন্টাল জায়গাটা আছে। তাহলে নাম ডেজিগনেশন, এটা হচ্ছে একটা ডেটাবেস বলতে পারে। তাহলে আমার এই মুহূর্তে বাংলার কজন টিচার আছে, একদিন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর তো এখন ডিএম হঠাৎ করে এসেছিলেন, তখন ডিসপ্লে হচ্ছে প্রজেক্টর, মানে খুবই বলছে আপনার আমাকে একটু টিচারের লিস্ট, আমরা টিচারদের ওয়ার্কলোড ইত্যাদি একটু দেখান। এটা এইটা যদি না থাকতো আমি কি দেখাতাম আমি জানি না, কিন্তু এখানে এভরিথিং ইজ পসিবল। আমি দেখালাম আমি সেই মুহূর্তে কজন টিচার আছে আমরা অনেক সময় বলতে পারি না, কিন্তু এটা দেখুন এই নিচে এখানে গিয়ে দেখলে আমাদের এই মুহূর্তে টিচার 150, অ্যাসোসিয়েট প্রফেসর 18টা, ইনক্লুডিং প্রিন্সিপাল, প্রিন্সিপালের ডেজিগনেশন বাড়াইনি, আমার নিয়েই 18টা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 38টা, SGLI 6টা, স্যাক্ট 52টা, ও প্রিন্সিপাল নিচে আছে একটা। তো ন্যাচারালি 115 জন। এই 115 জন এই মুহূর্তে অন রোল আছে। তাহলে আমার আর বুঝতে অসুবিধা হলো না, অ্যাসোসিয়েট কটা, অ্যাসিস্ট্যান্ট কটা, এভরিথিং এখানে কাউন্ট আছে। এইবার এখানে এলাম সাবজেক্ট, এটা একটা সাবজেক্টের অ্যাব্রিভিয়েশন, অ্যারাবিক মানে ARBH, বেঙ্গলি মানে BNGH, এইগুলো কিন্তু করে নিলে আমার রুটিনটা সুবিধা। এবার শুধু মন্ডে রুটিনটাই খাটতে হবে, বাকি কিন্তু মন্ডের জন্য টুইসডে খাটতে হবে তা না, স্ট্রাকচারটা করেই এইখানে গিয়ে মন্ডে ক্লিক করার পর দেখবে একটা ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট করলাম আর নামটা মন্ডের জায়গায় টুইসডে করে দিলাম, টুইসডের জায়গায় ওয়েডনেসডে করলাম, জাস্ট ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। এই যে আমি বলছি স্যালারি তৈরি করা সহজেই, কারণ সেপ্টেম্বরের যে স্যালারি রেডি থাকে, অক্টোবরের স্যালারি ওই সেপ্টেম্বরটাকে ক্লিক করে এইখানে অপশনটা আছে ডুপ্লিকেট, যে ডুপ্লিকেট করলে এবার সেপ্টেম্বরের জায়গায় অক্টোবর লিখলো, বাকি যাদের যাদের যতটুকু চেঞ্জ আছে ওইটুকুই চেঞ্জ করে দিল, বাকি সব স্যালারি এক। সুতরাং অ্যাকুইটেন্স রেডি, আর আমার ওখান থেকে লিঙ্ক তৈরি হয়ে গেল, ওরাও দেখে নিল, ও বললো স্যার রেডি হয়ে গেছে। তার মানে আমাদের রেডি করতে সময় লাগে ওই ডিডাকশনটা, বেসিক স্ট্রাকচারটা তো এক থাকে, জুলাই মাসে খালি চেঞ্জ হয়, আদারওয়াইজ এক থাকে। ফলে কোঅপারেটিভের ডিডাকশন, ইনকাম ট্যাক্সের ডিডাকশনটাই চেঞ্জ, তাও ইনকাম ট্যাক্স সব মাসে না, শুধু কোঅপারেটিভের ডিডাকশন। ফলে স্যালারি করতে বললাম একদিন। আচ্ছা এইবার আসুন নাম ধাম, এই 7টা থেকে ক্লাস শুরু হয়, প্রতিটা ক্লাসের জন্য 3টে করে কলম। প্রথমটা হচ্ছে সাবজেক্টের নাম, পরেরটা হচ্ছে রুম নাম্বার, তারপরেরটা হচ্ছে টিচারের নাম। এই কলমটাই টিচারদের, এই কলমটাই ওপেন করা আছে, টিচাররা বসায়, বাকিগুলো প্রোটেক্ট করা আছে। ফলে রুম নাম্বার কেউ চাইলেও চেঞ্জ করতে পারবে না, এগুলো প্রোটেক্ট করা আছে আমার এন্ড থেকে, ওই রেঞ্জ প্রোটেকশন বলে। এইখানে গিয়ে ডেটাতে গিয়ে একটা আছে প্রোটেক্ট সিট অ্যান্ড রেঞ্জ, তাহলে আমি এইটুকু রেঞ্জটাকে আগে সিলেক্ট করব, তারপর এই অপশনে যাব, তাহলে এই পার্টিকুলার কলম দুটো প্রোটেক্ট হয়ে যাবে। এইবার প্রত্যেকের নাম এখানে, এই যে রোটা, অ্যারাবিকের রোয়ে অ্যারাবিক করছে, বাংলার রোয়ে বাংলা করছে, এটা বলা আছে। এখন যেহেতু অভ্যেস হয়ে গেছে আর আমাদের এই ভুলগুলো খুব একটা হয় না, ফলে রুটিন দাঁড়িয়েই আছে, যেটুকু মডিফিকেশন করার করে দেওয়া। মন্ডের পর টুইসডে, তাহলে একটা ডিপার্টমেন্ট করার পর সব রুটিন হয়ে যাওয়ার পর একবার বসিয়ে দিল একদিনে, তার ডিপার্টমেন্টের রুটিনও তৈরি হয়ে গেল। এবার দেখুন ক্লাস অ্যালটমেন্টটা দেখুন, ওইখান থেকে ফর্মুলা দিয়ে দিলাম
এই যে কাউন্টিং ফাংশনের যে কি মাহাত্ম্য কি করে বুঝবো? সমস্ত ওই সোমবার থেকে এখান থেকে কাউন্টিং করছে। দেখুন মন্ডে সিটটাকে সিলেক্ট করেছে, আর E3 মানে টিএ মানে এই তাসলিম আহমেদকে পুরো জায়গাতে যেখানে যেখানে টিএ লেখা আছে টিএটাকে কাউন্ট করছে। দেখুন মন্ডেতে 0 আছে, কেননা মন্ডেতে ওর অফ ডে, তাই টিএ কোথাও অ্যালট করা নেই। যদি আমি এখন গিয়ে মন্ডেতে টিএ একটা লিখে দিই, এইখানে ধরুন অ্যারাবিকের একটা কোনো ক্লাসে এই যে এমআর আছে, কথাই বলছি একটু দেখানোর জন্য শুনি, অ্যারাবিক, এখানে আমি জাস্ট একটা টিএ লিখে দিলাম। দেখুন এখানে একটা জাস্ট লিখছি দেখানোর জন্য, টিএটা লিখলাম মন্ডেতে, ক্লাস অ্যালটমেন্টে গেলাম, দেখুন মন্ডেতে একটা অ্যালট হয়ে গেল। তাহলে মন্ডেতে কটা ক্লাস, টুইসডেতে কটা ক্লাস, এটা যেমন অ্যালট হলো, টোটাল ক্লাস 20টা হয়ে গেল। এটা একবারই করা, ওখান থেকেই সিট থেকে নিয়ে নিচ্ছে, আমাকে আর কোনো বছরই করতে হচ্ছে না। আর যখন একটা ইয়ার শেষ হচ্ছে, মেকে কপি করে ওটাকে প্রিজার্ভ করছি, আর কারেন্টটা ভাসতেই থাকছে, কারেন্টটা মডিফিকেশনে চলে যাচ্ছে, আর মেকে কপি করছি। ধরুন 19-20 শেষ হয়ে গেল যেদিন, 19-20টাকে ডাউনলোড করে নিলাম, 20-21 হলো, 20-21টাকে, তাহলে সব ইয়ারের রুটিন কিন্তু আমার কাছে থেকে যাচ্ছে। ফলে হাইলি সিস্টেমেটিক, ডকুমেন্টেড, পেপারলেস। এবার ধরুন প্রত্যেকটা ডিপার্টমেন্টের রুটিন কিভাবে জেনারেট হচ্ছে। ধরা যাক ফিজিক্স, এই আমি ফিজিক্স সিলেক্ট করলাম, ফিজিক্সের এই 7টা থেকে 9টা অবধি কোনো ক্লাস নেই, তাই এগুলো করে ফাঁকা। এইখানে এটাকে বলছে, দেখুন এইখানে একটা ফাংশন আছে, এটাকে বলে ভি লুকআপ ফাংশন। এই ভি লুকআপ ওই যে বলছিলাম প্রত্যেকটা সাবজেক্টের আমি একটা কোড দিয়ে দিয়েছি, সেই কোড দিয়ে এখানে আসছে। এইটুকু জেনে রাখুন যে ডেটাবেস থেকে ভি লুকআপ মানে পার্টিকুলার রো, পার্টিকুলার কলমের ডেটা আমি নিতে চাইলে, এই ফাংশনটা যেই ফিজিক্স করেছিলাম না, এটা একটাই করেছি, এইবার এটাকে ডুপ্লিকেট করে গেছি, আর এইখানে সাবজেক্ট ওই কোডটা দেখুন আছে না, ওই যে কোড 102। ধরা যাক এই ফিজিক্সের রুটিনটাতে আমি 130-এর জায়গায় সে 109টাকে আমি যদি সিলেক্ট করি, দেখুন এই রুটিনটাই দেখুন ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি হয়ে গেল। তার মানে আমাকে আমার কলেজে 22টা ডিপার্টমেন্ট আছে, 22টা ডিপার্টমেন্টের ফর্মুলা করতে হয়নি, একটা করেছি, তারপর এখানে ড্রপ ডাউনে এগুলোকে চেঞ্জ করছি, আর এটাকে ডুপ্লিকেট করে আমি নাম্বারগুলোকে চেঞ্জ করে দিলাম। এবারে যা আমি ভুলে গেলাম ফিজিক্সের কোড কত, আচ্ছা আন্ডু হ্যাঁ, যেমন 130 হচ্ছে ফিজিক্সের কোড। কিভাবে হলো 130, সেখানে আছে দেখবেন 130 দিয়ে ফিজিক্সের কোড আছে, তাহলে 130 সিলেক্ট করলেই ফিজিক্স, 101 করলেই অ্যারাবিক, তাই তো 102 না কিছু আছে, দেখে নিলাম। বুঝতে পারলেন? তাহলে এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের রুটিন আছে, কিন্তু প্রত্যেকটা বোটানি, সোসিওলজি, সংস্কৃত ওখান থেকেই জেনারেট হচ্ছে। এইগুলো কিন্তু প্রোটেক্ট করা আছে, দেখুন চাবিকাঠি দেওয়া আছে, এগুলো কেউ চেঞ্জ করতে, কারণ এটা ফর্মুলা বেসড। এবার এই পার্টিকুলার এই সংস্কৃতের সিটটাই এটাকে পাবলিশ টু ওয়েব করছে, এই অপশন আছে পাবলিশ টু ওয়েব, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পাবলিশ টু ওয়েব করে ওয়েব পেজে কনভার্ট করে আমার কলেজের ওয়েবসাইটের সঙ্গে এটা ট্যাগ করা আছে। আমি একটু দেখিয়ে দিই, ক্লাস রুটিন, যেমন যেই ক্লাস রুটিন বললাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা বাটন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন কেমিস্ট্রি রুটিনটা ভেসে উঠবে, একটু টাইম না, ইয়েস। এবার ছাত্ররা এটা এমবেডেড, এটা কিন্তু কেউ কিছু চেঞ্জ করতে পারবে না, কারণ এটা কিন্তু গুগল শিট ডাইরেক্টলি, এটা কিন্তু HTML পেজে আছে, অর্থাৎ ওখানে যখন চেঞ্জ হচ্ছে মাস্টার ডেটাবেসে, এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে যখন যেটা চেঞ্জ করলাম। ধরুন আমি একটা কি বলবো, অ্যারাবিকের ওই তাসলিমের ব্যাপারটা চেঞ্জ করেছি না, সোমবার একটা লিখে দিয়েছি, সেটা এসছে কিনা দেখে নিতে পারেন, কোথায় একটা টিএ লিখে দিলাম না। এটা একটু ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে, এই যে অ্যারাবিক চলে এসেছে, এটা মোবাইল থেকে স্ক্রল করলে ওরা দেখে নিতে পারবে। এবার রুটিন গুলোকে আবার চেঞ্জ করতে হবে, যেন রুটিন তো আমাদের অতটা আর এখন কাজে লাগছে না, অনলাইন রুটিন আলাদা হয়েছে, এটা সেন্ট্রাল রুটিন। তো আমরা এইভাবে করে দিতে পারি রুটিন, সেটাও কিন্তু পুরোপুরি গুগল শিটের ম্যানেজমেন্ট। এবার একটু আমি ছোট্ট করে একটু রেস্টের মতোই বলবো, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলুন, আমি এবার নেক্সট স্টেপে যাবো। আর কি কি আছে আমি একটু খুলে ফেলতে হবে, আমার মনে পড়ছে না আজকে, আর আমি কলেজ থেকেও এলাম, শরীরটা অতটা পারমিট করছে না আজকে। নেক্সট হচ্ছে আমাদের ওই প্রেজেন্টেশন যেটা আপনাদেরকে দেখাচ্ছে না, ওখানে আমার লেখা আছে, আচ্ছা স্টক রেজিস্টারটা আমি দেখাতে পারি, ভেরি ইন্টারেস্টিং। এটা আমি শেখাবো ধরে ধরে, কেন একটা রেজিস্টার শেখালে অনেকগুলো জিনিস শেখা যায়। আমাদের জানেন তো কলেজে ট্যালিতে আমরা করি, তার বাইরেও একটা ব্যাংক রেজিস্টার বানিয়েছে। ব্যাংক রেজিস্টারটা কেন বানিয়েছে, এই যে আমার তো প্রচুর
আমি সবকিছু ভেবেই করেছি এবং আমার বার্সারও আমার সঙ্গে সং করে, তাই সে মানে এটাতে আমার সঙ্গে ভীষণভাবে একাষ্ট, এবং এটা হওয়ার পর আমি এতটাই মানে স্যাটিসফাইড যে আমার কোনো ভুল হলো কেন ওই আমি একটু দেখিয়ে দিই, এগুলো কিন্তু খুব জরুরি বলে আমার মনে হয়। আমরা কয়েকজনে আমাদের অ্যাকাউন্ট সেকশনের অ্যাকাউন্টেন্ট, আমি, বার্সার আর ক্যাশিয়ার এর মধ্যে শেয়ার করা আছে, আমরা সেটা দেখি। আমি প্রথমে অ্যাকুইটেন্সটা দেখাই, যেখান থেকে আপনার মনে হচ্ছে যে কিভাবে এটা ম্যানেজ হচ্ছে। দেখুন এই হচ্ছে, এটা কোন মাসের স্যালারি, আচ্ছা দেখুন একদম ডিসেম্বর জানুয়ারি অব্দিও স্যালারি রেডি করে ফেলেছে, জাস্ট মেকে কপি আর কিছু না। যে অক্টোবরটা আমাকে আজকে জানালো, আমি আজকেই হোয়াটসঅ্যাপে নোটিশ করে দিয়েছি, প্লিজ চেক দ্য স্যালারি অফ অক্টোবর, কারণ ওই ছেলেটি পুজোর পর কোথায় থাকবে, ও পুরো কাজই করে দিয়ে চলে যাবে। এইখানে কিন্তু প্রত্যেকের নাম, এইটা কিন্তু অ্যাকাউন্ট সেকশন মেনটেন করে। ওকে, এইখান থেকেই সমস্ত ডেটা কিভাবে জেনারেট হচ্ছে যেটা বলছিলাম, এইখানে এই সিটের মধ্যেই আমার একটা আছে, একটা এরিয়া আমি দেখাচ্ছি, দেখুন স্যালারি ডিটেলস ইন্ডিভিজুয়াল, ইয়েস, এই যে আমি ওখানে এক সিলেক্ট করেছি, এইখানটা কিন্তু এই দেখুন ইম্পোর্ট রেঞ্জ, ওই আর একটা সিটে এক আমি লিখছি, এখানে এক আসছে, আর একের এগেনস্টে যা যা ডেটা আছে এখানে নিয়ে চলে আসছে। এটাও আছে ভি লুকআপ ফাংশন, ভি লুকআপ ফাংশন হচ্ছে এখানে। আর এই সিটটা পুরোটাই ইম্পোর্ট হয়ে যাচ্ছে ওই যেখানে টিচাররা দেখছে তাদেরকে যে সিটটা আমি দিয়েছি, এইখানে হচ্ছে। আর এইখানে পিএফ ক্যালকুলেশন হচ্ছে, পিএফ ক্যালকুলেশনটা খুব কমপ্লিকেটেড কিছুটা, জাস্ট এটা ম্যাথামেটিক্সের লোক বা যারা ইন্টারেস্ট ইত্যাদি একটা সিস্টেমেটিক, কেন এখানে প্রতি মাসে আমার এটা আছে ডিডাকশনটা, সেটাকে নিয়ে আমি একটা ফর্মুলা দিয়ে ম্যানেজ করে ফেলছি। এই যে দেখুন এখান থেকে এটা হচ্ছে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশনের এগেনস্টে হয়ে যাচ্ছে, এগুলো খুব সিস্টেমেটিক হয়েছে এখন। এটা ওহো না, এইটা আমার নয়, পিএফটা এইটা সরি ফাইনাল পেজ এটা, তো বলছিলাম না আপ টু নভেম্বর অব্দি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এই দেখুন আপ টু সেপ্টেম্বর, কেন ওই এক মাস করে পিছিয়ে থাকে, দেখুন 35,000 আমার কন্ট্রিবিউশন হয়েছে, 1450 টাকা ইন্টারেস্ট, প্রতি মাসের ইন্টারেস্ট ফর্মুলা আছে। তাহলে পিএফ ক্যালকুলেশনও ভীষণ ইম্পর্টেন্ট। এইভাবে গুগল শিটে যা যা করতে চাইবেন এবং কাউকে শেয়ার করতে চাইবেন, এটা সম্ভব। এবার আমি আসছি অ্যাকুইটেন্স দেখিয়ে দিলাম সহজ করে, আর কেন কি বলতে চাইছিলাম কোনটা দেখাবো, ব্যাংক রেজিস্টার। দেখুন ব্যাংক রেজিস্টার দেখুন কিভাবে ম্যানেজ হয়। আমি রেজিস্টারে যাব, কিন্তু এইটা একটু দেখাতে চাইছি, এটা একটা অন্য কারণ আছে। এইটা বেসিক্যালি একটা ক্যাশ বুক, এর একটা নির্দিষ্ট ফরম্যাট করে দিয়েছি আমাদের প্রয়োজনে। এইখানে প্রথম এই যে সেই ডেট ক্যালেন্ডার ইউজ করছে, আর কিছু নয়, প্রথমে ডেট ক্যালেন্ডার, এটাও অ্যাকাউন্টেন্ট এইটুকু অ্যাক্সেস করে, অ্যাকাউন্টেন্টের এরিয়া এইটুকু, এই যে কমপ্লিটেড বাই অ্যাকাউন্টেন্ট, উনি এই অবধি করেন। তারপরে যে ট্যালিতে রেকর্ড করে সে একটা চেক বক্সে ক্লিক করে দেয়, যে ট্যালি রেকর্ড করে সে কিন্তু এই দিকটা আসতে পারবে না, মানে মডিফাই করতে পারবে না, সেভাবেই রেস্ট্রিকশন আছে। তারপরে একেবারে যারা ক্যাশ ডিসবার্স করে ক্যাশ, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যাংক, আমাদের প্রায় 18-19টা ব্যাংক আছে, তার ব্যাংক ব্যালেন্স আজকের ডেটে কত সেটা শো করে দেয়। ফলে আগে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়ে যেত, কোন ব্যাংকের চেকে ব্যালেন্স কত, নানান ধরনের কমপ্লিকেশন হতো, এবং স্বাভাবিক, কেননা এরকম ভাবে একটা বিরাট অ্যাকাউন্টস প্রায় 30টা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করে, ইটস এ টু টাফ। ফলে আমরা এসে কিন্তু এইটা হওয়ার পর, ধরুন আমি যে কোনো দিনে যে কোনো ব্যাংক ব্যালেন্স 733-এ আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 8,63,430, অ্যাকাউন্টেন্ট দেখে নিল, আর ব্যাংক এখন অনলাইনে আছে বলে এখান থেকে যা ব্যাংক সিলেক্ট করবে সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যালেন্সটা দেখাবে। এখানে 827-এর ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে, যে ব্যাংক চাইবে সেটাই, 916 অ্যাকাউন্ট, 3 লক্ষ এত টাকা ব্যালেন্স এবং আছে। হয়তো আজকে যদি কোনো চেক ছেড়ে থাকে, ওই চেকটা কমে গেছে, ওই টাকাটা ব্যাংকে বেড়ে আছে সঙ্গে সঙ্গে। তাহলে এটা কিভাবে ম্যানেজ হচ্ছে, এই যে ফর্মুলাটা, এটা কি ফর্মুলা, এখানে কি যদি আমরা দেখি, এই ফর্মুলাটার নাম হচ্ছে ডি সাম ফর্ম। আমি বলছিলাম না ডি সাম, এই যে একটা ডেটাবেস তৈরি হয়েছে, এখানে এইটা হচ্ছে কলম, অ্যামাউন্টের কলম, শুধু এই অ্যামাউন্টটাকেই যোগ করবে কার এগেনস্টে না, যেখানে যেখানে 733 আছে, 733 এগেনস্টে যতবার পড়েছে, যেখানে আমি ড্রপডাউনে 733 একটা অ্যাকাউন্টের নাম আর কি, লাস্ট এইখানে দেখুন ইউবিআই কারেন্ট অ্যাকাউন্ট 916, এইগুলো সব ব্যাংক অ্যাকাউন্টের নাম। 300 স্টেট গভর্নমেন্ট, 365 ব্যাংক অফ ইন্ডিয়া, সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ও ব্যালেন্সটা করছে কি করে, ওই ডি সাম ফাংশন এইখানে যেটা সিলেক্ট করছে, যখন ও পেমেন্ট করতে, আমি একটু নিচের দিকে চাই, আমি এবার
কেননা এইগুলো দিয়ে আমি করছি। ধরুন আজকে একটা কোনো এন্ট্রি হবে, দেখুন 1/10 পর আর এন্ট্রি হয়নি, আমাদের অ্যাকাউন্টে আসেনি। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, আজকে 5ই অক্টোবর, ধরা যাক পেমেন্ট করা হলো এবিসি কে, কি বিবরণ দিল পার্টিকুলার, এইখানে ড্রপ ডাউন আছে কোন মোডে পেমেন্ট হবে, চেক, অনলাইন, ক্যাশ, এই তিনটের বাইরে হয় না। যদি অনলাইনে আমরা পেমেন্ট করি তাহলে অনলাইন সিলেক্ট করবে, কোন ব্যাংক থেকে, এই যে ব্যাংকের লিস্টগুলো, এইটাই ইম্পর্টেন্ট, এই সিলেকশনটার উপরে কিন্তু ব্যালেন্সটা। এখানে যদি 827 থেকে দিচ্ছে অথচ 733 সিলেক্ট করে দিচ্ছে, তাহলে ভুল হয়ে যাবে। Hello, sir. Hello. Hello. Okay. Then we'll wait for something. Hello, sir. Hello. Hello, sir. He has left. He has left actually. I think he will rejoin. আমি সরি, একটু কম্পিউটারটা শাটডাউন হয়ে গেছে, সরি, ভেরি সরি। আচ্ছা, Okay, sir, no problem. আমি এবার কোথায় ছিলাম, এবার আমি আমি ওইটুকু দেখালাম যে এই ড্রপ ডাউন, ডেটা ভ্যালিডেশন দিয়ে ডিসাম, মুকসাম ইত্যাদি যেগুলো বললাম, এই বেসিক দিয়ে আপনাদের এত কিছু অ্যাপ্লিকেশন গুগল শিটে হয়। এবার আমি স্টক রেজিস্টারটা দেখাই, যেখান থেকে যে কোনো ডিপার্টমেন্ট, সায়েন্সের ডিপার্টমেন্ট, অ্যাসেট রেজিস্টার, স্টক রেজিস্টার, এটা খুব ইম্পর্টেন্ট, ন্যাকের জন্য প্রয়োজন হয়, বা এটাকে আপনি নানান রকম অ্যাপ্লিকেশনে ভেবে নিতে পারেন। আমি একটু ক্লোজ করি, আমার অনেক পেজ খোলানো হয়ে গেছে। আমাকে দেখতে পাচ্ছেন? No, sir. Not yet. আমি এবার স্টক রেজিস্টার কিভাবে তৈরি করেছি ওটা পুরো হাতে কলমে দেখাচ্ছি, আর যেগুলো দেখানোর প্রয়োজন মনে করবেন আমাকে একটু একটু বলুন, আমি দেখছি চেষ্টা করে করতে কতটা পারি। হ্যাঁ, ধরুন আমি একেবারে একটা স্টক রেজিস্টার বানাবো, আমি এটা জাস্ট ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি, এইখানেই পুরো ব্যাপারটা দেখাচ্ছি, পরে আমি দেখাবো ওইটা আমি কিভাবে ম্যানেজ করেছি। ধরুন লিস্ট অফ আইটেমস, যে লিস্টগুলো আমরা লিখে নেব, কি কি আইটেম আমার স্টকে থাকে। ধরুন কারো অ্যাসেট হলে অ্যাসেটের লিস্ট থাকবে, অ্যাসেটের লিস্ট, তাই সেটাকেই বলছি লিস্ট অফ আইটেম। এটাকে বলছি আমি ব্যাক এন্ড পেজ, এটা আগে বানাতে হবে লিস্ট অফ আইটেমস। খুব সহজ করে যদি বলি, আমি এখানে যদি শুনতু এ আইটেম, বি আইটেম, সি আইটেম, এরকম যা নাম আসবে, আলপিন থেকে আরম্ভ করে আমাদের যে স্টেশনারি হয়, এরকম আমি যদি ড্রাগ করে আমি ধরে নিলাম এতগুলো আইটেম। ওহো, এ বি হলো কিন্তু সি হলো না কেন, সি বি ই, এরকম করে অনেক আইটেম করতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। না, আমার মনে হয় আইটেমগুলো একটু ঠিকঠাক লিখলে না বুঝতে সুবিধা হতে পারে। আমি এখান থেকে আমার কয়েকটা আছে, আমি জাস্ট কপি করি। দেখুন আমাদের 110খানা আইটেম আছে আমাদের অফিসের স্টেশনারি হিসেবে, হারপিক থেকে শুরু করে আর্চ, ফাইল, অ্যাসেট ইত্যাদি। তাহলে ওটা হচ্ছে লিস্ট অফ আইটেম আছে, এবিসিডি থাকে। নেক্সট করব কি, এটাকে আমি ড্রপ ডাউনে অ্যাভেলেবল করব। এবার একটা জাস্ট ফরম্যাট একটু নিয়ে নিই, আমার সময়টা বাঁচাতে হবে, তো আমি একটা জাস্ট ফরম্যাটটা কপি করছি। কি সেই, এটা কিন্তু ভাববেন আমার ডেটা এন্ট্রি করার, ডেটা বলে না ডেটা এন্ট্রি, ওটাই আসল।
এইখানে একটা ফরম্যাট করলাম, ডেট, আইটেমস, টাইপ অফ ট্রানজাকশন, কোয়ান্টিটি, প্রাইস পার ইউনিট, অ্যামাউন্ট, ইস্যুড টু, কাকে ইস্যু করছি, রিমার্কস। দিস ইজ এ ফরম্যাট। তাহলে প্রথম ডেট, এবার আপনারাই পারবেন যে আমরা কি করব, এই কলামটাকে আমরা ডেট এই যে সিলেক্ট করছি, দিয়ে যাব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে এ কিন্তু শুধু A3 কে করেছে, দেখুন A3 উপরটা দেখান, এই যে সেল রেঞ্জ A3 কোলন এ মারলে পুরো A3 থেকে একদম যতদূর পর্যন্ত কলমটা এক্সটেন্ড হতে থাকবে, নিচের রো যত বাড়তে থাকবে, ডেটা ভ্যালিডেশন ওই কলমটা ডেটের জন্য নির্ধারণ হয়ে গেল, দিয়ে ডেট, আর আমি এটাকে রিজেক্ট করলাম, মানে ডেট ছাড়া অন্য কিছু নেবে না। এটা আমি কিন্তু ধরে ধরে শেখাচ্ছি, দেখুন যেখানে যেখানে করেছি এই ফাংশন দিয়ে সেভ, তাহলে এই কলমটা ডেট তৈরি হয়ে গেল। দেখুন ডবল ক্লিক করলে ডেট কলমটা ভেসে উঠছে, যেখানে যাবেন পুরো এই কলম জুড়েই ডেট ক্যালেন্ডারটা হয়ে গেছে। এবার আমি ধরুন আমি অন্য কিছু লিখছি, 1 2 3 4 এখানে লিখছি, এটা দেখুন রিজেক্ট, কারণ ইউ ক্যানট পুট এনি ডেটা আদার দ্যান ডেট ফরম্যাট, তো ইউ হ্যাভ টু পুট দ্য ডেট, ফলে কারো ভুল হওয়ার চান্স নেই। এবার আইটেমস, এই আইটেমসটাকে কি না, যত আইটেম আছে এইরকম করে আমি যত বাড়াবো, যা যা আইটেম বাড়াতে চাই সেটা আমি এখানে আগেই লিখে নেবো, ক্রমশ আবার অ্যাডও হতে পারে। তাহলে এইখানে গিয়ে ডেটা ভ্যালিডেশনে লিস্ট অফ রেঞ্জ, ডেটা ভ্যালিডেশন, এই লিস্ট অফ রেঞ্জটাকে ধরিয়ে দিলাম এ থেকে জি, তো আমি আরো বাড়িয়ে রাখছি, কেন আমি পরে পরে অ্যাড করব, তাহলে আমি রেঞ্জটাকে আরো বাড়িয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম লিস্ট ফ্রম রেঞ্জ। এটাও কিন্তু রিজেক্ট করে দিতে পারি, কারণ এই লিস্টের বাইরে অন্য কিছু ওখানে সিলেক্ট করতে পারে। কেন এগুলো ইম্পর্টেন্ট না, কেন ওগুলোর সঙ্গে ফর্মুলা থাকে, এ দিয়ে একটা ফর্মুলা হবে, এ কখন কাউন্ট করবে, সেফ। দেখুন এখানে ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে, এই যে জি অবধি দেখাচ্ছে, এখানে যদি আমি এই মুহূর্তে জি এর পরে এইচ অ্যাড করি, আবার এখানে এইচটা ভেসে উঠবে, লাস্ট এইচ। ওকে, এইবার এটাকেও দেখুন আমি যে ড্রাগ করে দিলে ডেটা ভ্যালিডেশনটা এক্সটেন্ড হয়ে যাবে, অথবা আমি প্রথমে ডেটা ভ্যালিডেশনটা যখন করছিলাম যদি আবার ওই রকম করে দিই, ওকে ওই সেল রেঞ্জটাকে B3 কোলন বি করে দিই, কোলন বি মানে B3 থেকে একদম বি লাস্ট সেট, তাহলে অটোমেটিক্যালি দেখুন এক্সটেন্ড হয়ে গেছে, আমাকে আর করতে হলো না, ড্রাগও করতে হলো না। এবার টাইপ অফ ট্রানজাকশন, এবার এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, টাইপ অফ ট্রানজাকশনটা এখানে কি, এটাও ড্রপ ডাউনে রাখবো, লিখবে না কিছু। আমি যত গুগল ফর্ম করি ছাত্রদেরকে যখন বানাই, আমি সবসময় চেষ্টা করি যে কতটা কম ওরা লেখে, না লিখে করা যায়। যে টাইপ অফ ট্রানজাকশন, এইখানে এলাম, প্রথমে স্টক রেজিস্টারের একটা তো ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে, এটাকে আমি বললাম যে ধরুন ওপেনিং ব্যালেন্স একটা হয়, তারপরে পারচেজ হয়, তারপরে ইস্যু হয়, ওকে, আর ক্লোজিং ব্যালেন্সটা জেনারেট করব। এই তিনটে ব্যালেন্স আমরা পেলে এইবার এইটা আমি এখানে নিয়ে আসবো ডেটা ভ্যালিডেশন, এখানে আবার গেলাম ডেট, ডেটা ভ্যালিডেশন, লিস্ট অফ রেঞ্জ, এখানে এটাকে ধরিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, এটা বলবে গেল, আমি রেঞ্জটাকে আবার এখানে বাড়িয়ে দিই C3 কোলন সি, তাহলে পুরোটা হয়ে গেল। আবার রিজেক্ট করে দেবো, এই আইটেম ছাড়া অন্য কিছু সিলেক্টই করতে পারবে না। ওকে, তাহলে কি হলো দেখুন ডেট হলো, এবার কোয়ান্টিটিটা হাতে লিখতে হবে, কত কোয়ান্টিটি, বিল দেখে আসবে, অ্যামাউন্ট হবে, ইস্যুড টু, রিমার্কস। এইবার প্রথম ধরুন আপনার যে কোনো ডেট থেকে, আজ থেকেই ধরুন স্টক রেজিস্টার করেন 5ই অক্টোবর, ফার্স্ট আইটেম আপনি নিলেন এ বলে একটা নাম, টাইপ অফ ট্রানজাকশন, প্রথমে যদি ওপেনিং ব্যালেন্স থাকে আপনি ইউ হ্যাভ টু সিলেক্ট ওবি, এবার কোয়ান্টিটি লিখলেন 10টা, প্রাইস পার ইউনিটটা যদি আমরা করে দিই ধরুন 10, তাহলে এখানে একটা ফর্মুলা আমি দিয়ে দিতে পারি, 10 × 10 অটোমেটিক 100 হয়ে যায়, তাহলে সেই ফর্মুলাটা দিয়ে দিই, ইকুয়ালস টু দিস ইনটু দিস, তার মানে আমি গুণটা করবো না, প্রাইস পার ইউনিট বসালেই এটা হবে, অথবা টোটাল অ্যামাউন্ট বসালে প্রাইস পার ইউনিটটা ভাগ হবে, যে কোনো একটা আমরা চাইবো, তাহলে আমি পরেরটাই করলাম। তাহলে এইটাকে আবার ড্রাগ করতে হবে, নাহলে ফর্মুলাটা এক্সটেন্ড হবে না। এইটাকেও দেখুন একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যে আমি উপরেই লিখে দেবো ফর্মুলা, আপ টু কলম ই এফ এর যতদূর যায় সেখানেই চলে যাবে, দ্যাট ইজ কল অ্যারে ফর্মুলা। কিভাবে হয় এটা খুব ইন্টারেস্টিং, ছোট্ট একটা ফর্মুলা, বাট কন্ট্রোল শিফট এন্টার মারলে অ্যারে ফর্মুলা কথাটা চলে আসে। এইবার দেখুন D3 × E3, লজিকটা বুঝুন অ্যারে ফর্মুলা, আমি চাইছি পরের কলমটা হবে D4 × E4, পরেরটা হবে D5 × E5, ড্রাগ না করলে ফর্মুলাটা এক্সটেন্ড হয় না, তখন এইখানে D3 কোলন D × E3 কোলন E,
এই লজিকটা যে পুরো দুটো কলমকে নিয়ে নিল, দিয়ে আমি যেই এন্টার করলাম আমার ফর্মুলাটা এই মুহূর্তে 0 করে দিল কেন, এটা ইনটু এটা কিছু নেই। এবার যখন আমি এখানে ধরুন পরের আইটেমটা আবার 5 তারিখেই আবার একটা এন্ট্রি করছি, এটা আমাদের যারা কাজ করবে বি আইটেম, তারও ওপেনিং ব্যালেন্স দিয়ে দিলাম 15 ইউনিট, প্রাইস বসিয়ে দিলাম 8 টাকা। দেখুন ওখানে হয়ে গেল। এই ফর্মুলাটা ডাক করতে হচ্ছে না। আমি যদি এখানেও কিছু বসাই 15 আর 15, তাহলে অটোমেটিক ফর্মুলা কিন্তু 25 মিনিট। সো দিস ইজ এ অ্যারে ফর্মুলা। ওকে, অ্যারে ফর্মুলার বিরাট মহত্ব। তো এই জায়গাটা আপনি ডিলিট করবেন না। এটা কিন্তু এখানে যদি আমি যদি কিছু জোর করে হাত দিয়ে টাইপ করে দিই না, তাহলে দেখবেন ফর্মুলাটা আর এক্সটেন্ড হয়ে যায়, বন্ধ হয়ে গেল। উপরে কি বলছে দেখুন, রেফারেন্স, মানে আপনি সেলটাকে এক্সটেন্ড করতে দিচ্ছেন না, এখানে জোর করে কিছু দিয়ে দিয়েছেন। নো, এখানে কিচ্ছু দেওয়া যাবে না, এই কলমটা পুরো ফাঁকা রাখতে হবে, কারণ আমি সেই ফর্মুলাটা সেভাবেই পুট করেছি। দিস ইনটু দিস আপ টু এন্ড। যদি করতাম D3:D100, তাহলে 100 অব্দি ফর্মুলাটা নেবে, 101 পর আর ফর্মুলাটা এক্সটেন্ড হবে না। বুঝতে পারলাম? আশা করি পারলাম। এইবার ধরুন এরকম করে ওপেনিং ব্যালেন্স দিলাম এবি। এইবার সবই আমি 5 তারিখেই দেখিয়ে দিচ্ছি বারবার কাজটা না করে। এ কেনা হলো, পারচেস, ইয়েস, আবার এ পারচেস করা হলো, ধরা যাক যা মনে হবে যত ইউনিট, 12 ইউনিট। এবারে প্রাইস 12 টাকার জায়গায় বা 10 টাকার জায়গায় 12 ইউনিট চলে গেল। আবার আমি একটু যদি ট্রেনে দিয়ে যা ইচ্ছা করে দিয়েছি না, একটু সময়টা বাঁচানোর জন্য, এটা 5, 6, 7, 8 করে বেড়ে গেল। আমি আবার ধরুন বি, আমি এ বি কে নিয়েই কাজ করছি, বি কে ইস্যু করবো, ইস্যু মানে একজনকে ছেড়ে দেবো, ইস্যু কত ইউনিট না। হ্যাঁ, এই জায়গা দেখুন, এটা আমি পরে দেখাবো গিয়ে যে আমার কত ব্যালেন্স আছে, আমি কত ইস্যু করতে পারি, সেটাও আমি দেখে নিতে পারবো যে আমার এই মুহূর্তে এখানে ছোট বলে বি আইটেমটা ওপেনিং ব্যালেন্সে 15টা আছে, আমি কাউকে 10টা আইটেম দিয়ে দিচ্ছি। 10টা আইটেম দিলে এই যে ইস্যুর সময় প্রাইসটা কি হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা মন গড়া করা যায় না, এটাকে বলে বিভিন্ন ধরনের প্রাইসিং মেথড আছে। যারা কমার্স স্টুডেন্ট এটা জানে, যারা স্টক রেজিস্টার মেনটেন করে। ইস্যু প্রাইসটা অনেকগুলো মেথড আছে, যেটাকে বলে অ্যাভারেজ প্রাইস মেথড, বলে না লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, ফিফো মেথড ইত্যাদি। তো আমি এখানে মন গড়া যে প্রাইসটা ছিল আপাতত 8 টাকা প্রাইসে দিলাম, আমি দেখাবো ওটা কিভাবে নির্ধারণ হয়। তো 8 টাকা দিয়ে ইস্যু হয়ে গেল। কাকে ইস্যু করলাম? মিস্টার এক্স কে। এটা কিন্তু লিখে রাখবো, তাহলে আমরা দিনের শেষে মিস্টার এক্স কতবার কোন আইটেম নিল, দ্যাট ইজ টু বি ক্যালকুলেটেড। কে কতটা, আমার যেমন কলেজে A4 পেজটা ভীষণ রকম ভাবে একটু বেশি ইউজ হয়, ফলে আমি এটা একেবারে বাই নেমে তার সারা বছরে কটা সে পেজ নিয়েছে, কি সে কাজ করেছে, তো আমি জানি, ফলে তার পেজের ব্যাপারটা ঠিক করে বোঝার চেষ্টা করছি। আমি কাউকে পেপার নিয়ে কিছু করছি না, আমি ভীষণ মানে আমার ব্যক্তিগত বলছি, আমি প্রিন্ট বিরোধী। এখন এত বেশি প্রিন্ট হয়, আমি যত যেখানে যা আছে সমস্ত ওয়ান সাইড পেজগুলোকে আমার ঘরে নিয়ে চলে আসি। অনেকে ওয়ান সাইড পর প্রিন্ট দিয়ে দিল। মানে আমি যদি এতই আমরা কম্পিউটার, এতই আমরা আইসিটি ইউজ করবো, আবার সঙ্গে প্রিন্টও করবো, এটাই আমাদের এখন সবচেয়ে, ধরুন গোটা গভর্নমেন্টের কাজের জন্য এত বেশি প্রিন্ট করতে হয়, স্যালারি কার্ড, অ্যাকুইটেন্স দিয়ে সমস্ত জেরক্স করে ওয়ান সাইডে করে আমরা পাঠাচ্ছি, গাদা সেলাই করে, কি ওয়েস্টেজ অফ পেপার। এটা কার খরচা হচ্ছে, এটা পেপার চলে যাচ্ছে। ফলে এটা এখনো আমাদের সেই সচেতনতা হয়নি। কেন আমরা যারা আছি এখনো সেই অর্থোডক্স মেথড, এখনো সেই খাতাটা না দেখলে, না পাতা হার্ড কপি দেখলে, এখনো সেই কনভার্সনটা আমাদের হয়নি। ফলে এটা অনেক সময় লাগবে, হচ্ছেও অনেক ধীরে ধীরে। এখন সবাই ছবি তুলে নেয়, স্ক্যান করে নেয়, ছাত্ররাও এখন যথেষ্টই করে। আমিও চাই যাতে না প্রিন্ট হোক। যাই হোক, এইভাবে আমরা করব। তাহলে এবার ধরুন বি আইটেমটা আবার কাউকে ইস্যু করছি, 2 ইউনিট ইস্যু করলাম, এটা 8 টাকাতে ইস্যু করলাম, এটা দিলাম মিস্টার ওয়াই কে। 1 সেকেন্ড প্লিজ। হ্যালো মা, হ্যালো, শোনো না, আমি একটা জায়গায় ক্লাস নিচ্ছি, কেমন? আমি একটু পরে তোমায় ফোন করি। ঠিক আছে। আচ্ছা, এইভাবে যে কেউ এন্ট্রি করবে। এবার তারপর ফান্ডামেন্টালটা কি, আমি এবার দেখাবো ওই ফাংশন গুলো যেগুলো কাউন্টিং ইত্যাদি ফাংশন দিয়ে পুরো রেজাল্টটাকে। দেখুন এখানে এখন অনেকগুলো এন্ট্রি করতে হবে, তারপর পুরো পিকচারটা হবে। এবার আমি চলে আসি আমাদেরটা কিভাবে করলাম, আপনাদের দেখিয়ে দিলাম। এবার এন্ট্রি করার পর রিপোর্ট জেনারেশন করতে হবে। আমি আজকের ডেটে A4 এর কত কাগজ আছে, কটা ইস্যু হয়েছে, সমস্ত ডেটাটা কিভাবে তৈরি করছি। দেখুন এই ফাংশনটা শিখলে না অনেকগুলো শেখা হয়ে যাবে। এবার আসি আমাদের, এই দেখুন 1/4/2020 থেকে শুরু হয়েছিল, তারপর 1/4/20টা
2020 রেখে দিয়েছে, আর চেঞ্জ করেনি, তবে 1/4/21 হয়েছে, কিন্তু এই ডেটটাকে চেঞ্জ করেন। যাই হোক, এইবার ওপেনিং ব্যালেন্স সব ওরা বসিয়ে দিয়েছে, দিয়ে আস্তে আস্তে চলছে পারচেস, ইস্যু, কাকে ইস্যু করছে দেখুন সব নাম লেখা আছে, এই যে পারচেস। এবার এইটা হচ্ছে A4 পারচেসের বেলা কার কাছ থেকে হচ্ছে লিখে দিতে পারে, ভেন্ডারের নামটা লিখে দিই, আমি এবারে বলবো এটাকে, যাদের যাদের ইস্যু করছে, যেহেতু ওখানে লিখেছে ইস্যু টু, তাই ও ইস্যুর নামগুলো লিখছে, তাকে আমরা করাচ্ছি। এইভাবে এই অবধি আপাতত 5/10/21 দেখুন A4 ইস্যু 1, এইটা একটা ভুল করেছি, আজকে থেকে আরম্ভ করেছি, কাউকে আর এক বান্ডিল কাগজ দেবো না, পেজ ও কোয়ান্টিটি 1, ওহো 1 মানে এটা 1 এখানে লেখেনি, এখানে আমি লিখতে বলেছিলাম, দেখুন এই রিম লিখছিল, 1 রিম 1 কেজি, এই নতুন একজন এসে এখনো এগুলো শেখেনি, এখানে 1 রিম কথাটা লিখতে ভুলে গেছে। কাউকে যদি 10 পেজ দেয় রিম না দিয়ে, তখন একটু অসুবিধা হয়। যাক, ইউনিটটা এখানে ইম্পর্টেন্ট, কেজি ইত্যাদি যেগুলো আছে, এইটা হওয়ার পর, এইভাবে এন্ট্রি হওয়ার পর ফাইনালি কি তৈরি হচ্ছে দেখুন, এই পেজটাতে দেখুন, শুধু এইখানে এই যে কোনো একটা ধরুন আর্চ ফাইল ফর্মুলা দেওয়া আছে, এখানে একটা রিপোর্ট, আর্চ ফাইলের ওপেনিং ব্যালেন্স 6 ইউনিট, 24 ইউনিট কেনা হয়েছে ইতিমধ্যে, 26 ইউনিট ইস্যু হয়ে গেছে, 4 ইউনিট ক্লোজিং ব্যালেন্স হিসাবে আছে। এই ফাংশনটা কিভাবে করছি, এটাকে বলছে সাম ইফস, খুব ইন্টারেস্টিং, সাম ইফস। ওই ডেটাবেস থেকে কিন্তু যেখানে যেখানে ও আমাদের A4 বা যে আইটেমটাকে ধরছে না, সেই আইটেমের এগেনস্টেই, ধরুন এখানে A4 পারচেস আছে, তাহলে A4 এর পারচেস গুলোকে নিয়ে একটা যোগ করে দিচ্ছে, আবার A4 এর ইস্যু গুলোকে নিয়ে যোগ করে দিচ্ছে, যেখানে যেখানে ইস্যু আছে। ফলে এন্ট্রিটার কোনো ডেটের ব্যাপার নেই, যেখানেই লিখুক, যে প্রান্তেই লিখুক, ও কিন্তু সামনে নিয়ে চলে আসছে, কারণ এখানে একটা ফর্মুলা আছে। আমি এই আর্চ ফাইলটা যদি দেখি, দেখুন ফর্মুলাটা কি, এই স্টোর লেজার বলে এই ফাংশন নাও 21/22 বলে D5 থেকে D মানে কি, দেখুন D5 মানে কোন কলমটা, দেখুন যে কলমটাকে আমরা এই যে ডি, যে কলমটা অ্যাড করব, অ্যাড সাম ইফস মানে যে কলমটাকে অ্যাড করা হবে, এই কলমের ডেটাগুলোকে আমি অ্যাড করব, তাই D5 থেকে ডি। তারপরে ওই কলমে তো অনেকগুলো আইটেম আছে, তাহলে কার্ডটা নেব, এইবার বলছি এইখানে পাশে আর্চ ফাইল নেব, এই যে E3টা সিলেক্ট হয়েছে, আর কি নেব, ওপেনিং ব্যালেন্স গুলো, এই যে উপরে ওপেনিং ব্যালেন্সটা সিলেক্ট হয়ে আছে এখানে D7, আর E3 D7, এই যে D7 আর E3, তাহলে প্রত্যেকটা ফাংশনে ওপেনিং ব্যালেন্স যেখানে যেখানে আছে নিচে, এটা ওপেনিং ব্যালেন্সটা একবারই থাকে, আমি পরের ফাংশনটা দেখাই। পারচেস, এই আর্চ ফাইল যেখানে যেখানে পারচেস আছে, সেই পারচেস গুলোকে নিয়েও যোগ করে দিয়ে 24টা করে দিচ্ছি। দেখুন এখানে যদি আমি কথা বলছি, আর একটা আর্চ ফাইল আমি এন্ট্রি মারি, 24টা দেখলেন, আর্চ ফাইল দিস, এবার এখানে পারচেসই বলে দিলাম, আমি পরে ডিলিট করে দিচ্ছি। ক ইউনিট আর্চ ফাইল কি, না 4 ইউনিট। আচ্ছা, এইবার ধরুন যখন কিনলে তো প্রাইসটা বাজারে থেকে আসবে, আমি ইস্যুই করি, আর্চ প্রাইসটাকে ইস্যু করি, কেন এটা ইন্টারেস্টিং, পারচেসের সময় তো রেট থাকে, এটা দেখানোর জন্য বলছি। ধরুন আমি আর্চ ফাইল ইস্যু করবো, না আমি একজনকে আমি 2 ইউনিট দেবো, আমার প্রথম হচ্ছে স্টকে কটা আছে আমি দেখবো। দেখুন এইখানে ওকে ড্রপ ডাউনে একটা ফর্মুলা দিচ্ছে, আর্চ ফাইলটা সিলেক্ট করছে, এইক্ষুনি দেখাচ্ছে ক্লোজিং ব্যালেন্স ইউনিটে আছে 4 টাকা, যার ভ্যালু 472, তার মানে 472/4 করলে অ্যাভারেজ প্রাইস 118, তার মানে 4টা কিন্তু গোডাউনে আছে, এর বেশি নেই, 4টের বেশি দেওয়া সম্ভব নয়। তখনই ও নোট করলো যে একে যদি 4টে দিই তাহলে আর একটা থাকবে, একে 4টেই দিয়ে দিল, আর ওইখান থেকে অ্যাভারেজ প্রাইস 118টা লিখে দিল। দেখুন সঙ্গে সঙ্গে মানে 0 হয়ে গেছে, কারণ আর নেই, ডিভাইডেড বাই করে 0 দেখাচ্ছে, ওটাকে তোলা হয়নি, ইস্যু টু ধরা যায়, বলবো না। আচ্ছা 4-এর জায়গায় আমি 3 করি, তাহলে একটা ব্যালেন্স থাকবে, এই দেখুন একটা ব্যালেন্স থেকে গেল, এখানেও সেই ব্যালেন্সটা দেখাচ্ছে একটা আছে, আর আমার যে মেন ফান্ডামেন্টাল জায়গা দেখুন এখানেও একটা আছে, এই 24-এর জায়গায় 29 হয়ে গেল ইস্যু, আগেরটা সরি 24 তো পারচেস ছিল, 29টা বেড়ে গেছে, দিয়ে 1 এসে গেছে, 4 ছিল ক্লোজিং ব্যালেন্স, এখন 1, ফলে অটোমেটিক এই ক্যালকুলেশন গুলো হয়ে যাবে। এগুলোও আমি ওই বললাম চাইলে দিয়ে দেবো, ফর্মুলা সহ সবই থাকবে, খালি আপনি আইটেম গুলোকে চেঞ্জ করে নেবেন, আপনার হয়ে গেল। তাহলে ডেটা ভ্যালিডেশনে প্রত্যেকটা আইটেমের রিপোর্ট, কোয়ান্টিটি রিপোর্ট এবং ভ্যালু রিপোর্ট, এই পাশে ভ্যালু আছে। এবার আর একটা ইন্টারেস্টিং যেটাকে বলছিলাম ফিল্টার, এটা বলেই আমি আপাতত কিন্তু এন্ড করতে পারি, আমার এখান দিয়েই সবকিছু করা যায়, আরো অনেক আছে, মনে পড়লে 2-একটা শেয়ার করবো। এইখানে ধরুন আমার A4টা নিয়ে আমি খুব কনসার্ন, তাই আমি দেখুন এখানে A4, এখানে এই যে বলছি না একটা টিচারের যেমন বারবার শেষ করে, ধরুন A4 এর জায়গায় আমি যদি
আর্চ ফাইলটাকে সিলেক্ট করি, শুধু আর্চ ফাইলটাই আমার চলে আসবে। মোট 1/4 ব্যালেন্স ছিল 6টা, 28/6 পারচেস করা হয়েছে 24টা, একবার 12টা ইস্যু হয়েছে তারাশঙ্কর বাগজি, একটা 12টা ইস্যু হয়েছে তনয়, একটা ইস্যু হয়েছে অশোক সিংহ, একটা আবার তারাশঙ্কর বাগজি। এই মুহূর্তে ক্লোজিং ব্যালেন্স আমার কাছে কটা না 4টে, ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স এই যে 4টে। এবার প্রাইসের গোলমাল হচ্ছে, এখানে আসলে কোয়ান্টিটির হিসাবটাই মোর ইম্পর্টেন্ট স্টক রেজিস্টারে। দেখুন 4টে কোয়ান্টিটি আছে, এখানে যে আইটেমই সিলেক্ট করতে হলে এটা কিভাবে করছে, এই যে এইটা প্রথম কথা হলো ড্রপ ডাউন, ওই আইটেমগুলো ড্রপ ডাউন, যেমন এইখানে আইটেমগুলো ড্রপ ডাউন আছে, সেম ড্রপ ডাউনটা ওখানে নিয়ে গেছি, প্রথম হলো। এবার এই ফাংশনটা দেখি, আমার এই ড্রপ ডাউনে সমস্ত আইটেম আছে, ধরুন এই আর্চ ফাইল, তো আবার যদি আমি করি কি যেন বলছিলাম A4, এখানে না চাপ নেই, যদি আমি A4 দিয়ে লিখতে চাই এরকম টাইপ করলেও প্রচুর আইটেম হলে তো খোঁজা যায় না, A4 লিখলে দেখবেন A4 এসে যায়, পেপার A4 চেঞ্জ হয়ে গেল। এই ফাংশনটা কিভাবে করছি, এই ফর্মুলাটা এখানে ডেট ফেট দিয়ে নিলাম ওখান থেকে ফর্মুলা, আর এই 21 গুলো, এই যে 21, এখানে 21টা আইটেম ট্রানজাকশন আছে, 21 21 21 21, তার মানে সব কলমেও হিট হয়েছে। এটা কিভাবে হচ্ছে, তখন 21 এখন দেখছেন যদি আমি A4 এর জায়গায় আর্চ ফাইল করি, তাহলে 21টা দেখুন চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে, দেখুন 6টা 6টা 6টা। এটা কিভাবে হচ্ছে, দিস ফাংশন ইজ কল্ড সাব টোটাল, মানে নিচে যতগুলো আছে ততগুলোকেই যোগ করছে, ওটা কিন্তু ডাইনামিক, যখন যেরকম হচ্ছে সেইভাবে এক্সটেন্ড হচ্ছে। এই সাব টোটাল ফাংশনটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টেন্টদের খুব কাজে লাগে, নিচের অংশটাকেও যোগ করবে, যখন যেরকম চেঞ্জ হবে সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডাইনামিক। আচ্ছা A4 নিলাম, এইবার দেখুন ফাংশনটা আমি কি দিচ্ছি, ফিল্টার। ফিল্টার ফাংশনটা যদি জানেন, এই ফিল্টারটা কিন্তু এটা হচ্ছে আমার ডেটাবেস, এখান থেকে যা কিছু কারিগরি করে আমি রিপোর্ট তৈরি করছি, অন্য কোথাও না। এখানে যা ভুল লিখলে ভুল রিপোর্ট আসবে, এখানে ঠিক লিখলে ঠিক রিপোর্ট আসবে। ফিল্টারের পর ওই স্টোর লেজার A7 থেকে H আসি আমি ফিরে, দেখুন A7 মানে এই যে কলমটা A7, ও ওরা উপরের দুটো কোনো কারণে করেনি বলে আমি A7 থেকে করেছি, যা কেন করেছি আমি জানি না। A7 থেকে A7 থেকে H অবধি, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল A5 থেকে, এটা পরে দেখছি। তারপরে স্টোর লেজার, খুব ইন্টারেস্টিং ফাংশনটা, খুব সহজ, আরেকবার দেখাচ্ছি। A7 থেকে H মানে এখানকার পুরো ডেটাবেসটা A7 থেকে H মানে এই যে কলমটা, লাস্ট কলমটা A7 থেকে H বলে আর কিছু লিখিনি, তার মানে H এক্সটেন্ডেড A7 থেকে, অর্থাৎ A থেকে H কলম পর্যন্ত যতদূর এক্সটেন্ড হবে ততদূর পর্যন্ত আমি রেঞ্জটা সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করলাম আবার স্টক রেজিস্টার বলে, যেহেতু আইটেম সিলেক্ট করছি এই কলমটাকে সিলেক্ট করব, এই কলমটাকে অনলি বি কলম। দেখুন আমি বি কলমটাই আমি এখানে সিলেক্ট করছি, এই যে বি কলম, B7:B ইকুয়ালস টু D1, এই D1 মানে এই যে এখানকার যেখানে পেপার A4টা লেখা আছে, তাহলে এখানে যখন যখন এখানে A4 এর জায়গায় যেই আর্চ ফাইল করছি, আর্চ ফাইলকে সার্চ করে নিচ্ছে। এই দিস ইজ এ ফান্ডামেন্টাল, যেখানে রিপোর্টটা আছে ওখান থেকে আমি একটা ফিল্টার ফাংশন লাগিয়ে শুধু A4 এর ডেটাবেসটাকে আমি নিয়ে চলে আসছি। এরকম করে বহু ফাংশন ফিল্টার দিয়ে আমাদের করা সম্ভব। এটা আজকের লেকচারটা কতটা ভালো লাগবে আমি জানি না, যারা এসেছেন এটা তো একটা অন্যরকম ইন্টারেস্ট থেকে আপনার মনে হবে, কিন্তু অনেকগুলো আমরা পেপারলেস এবং সিস্টেমেটিক ওয়েতে কিছু রাখতে চাই কিনা, এমনকি মানে আমি যদি অন্যভাবে দেখি, বাড়ির কাজে কর্মেরও কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়, এমনকি ওই যে টু ডু লিস্ট, মাসিক বাজার, এভরিথিং আমার কিন্তু করা আছে, জানেন তো। যখন দেখাচ্ছে একটা, দেখালে ভালো লাগবে, ওইগুলো কিন্তু আজকে কোন কোন বাজার হবে ওখানে ক্লিক করে দিলাম, আর আমার একজন লোক আছে তার কাছে তাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। আমি যেগুলো নেবো না সেগুলোর ওই চেক বক্সে ক্লিক করছি, আর ওগুলো লাল হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো বাজার করে নিয়ে চলে এলো, একবারই লেখা আছে লিস্ট অফ গ্রসারি আইটেমস মুক্ত। ফলে খুব ইজিলি ম্যানেজ করা যায়, নিজের লাইফেরও অনেক কিছু রুটিন বানানো যায়, আরো যে কত কি হতে পারে সেগুলো আমি একটু উল্লেখটা করে দিলে ভালো হয়। দেখছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করুন, আমি জাস্ট এরকম স্টক রেজিস্টারটাই যেটা সেটাই অ্যাসেট রেজিস্টার, অ্যাসেট রেজিস্টারও সেটা অ্যাসেট রেজিস্টারটা একটু দেখাতে হবে, এটা কাজে লাগবে। আমি সবগুলো বন্ধ করি।
দেখুন অ্যাসেট রেজিস্টার, এটা দেখালে ইন্টারেস্ট পাবেন। আমার কলেজে এইটা ন্যাকের আগে তৈরি হয়েছে। এখানে একজন টিচার এই মুহূর্তে পার্টিসিপেট করেছে যে এই অ্যাসেট রেজিস্টারটা বানিয়ে দিয়েছে। খুবই ইয়ং টিচার আমাদের আছে, ফিলোসফির টিচার। তো তাকে দিয়ে বেসিক্যালি আমি করিয়েছি, তার সঙ্গে নন টিচিংরা ছিল। দেখুন এটা ওয়ান টাইম, কি ইন্টারেস্টিং এবং কি এইখানে সব ড্রপ ডাউনের ব্যাপার। আগে লিস্ট অফ অ্যাসেট কলেজে কি কি আছে, এয়ার কন্ডিশন, আলমিরা, এটা হচ্ছে আমার মাস্টার ডেটাবেস। এটা কিন্তু একবার এন্ট্রি করছে। এইখানে একটু অ্যাডভান্স লেভেল ফর্মুলা আছে অ্যাসেটের, এই এন্ট্রিগুলো হলে অ্যাসেটের কোডটা তৈরি হয়ে যায়। আমি একবারে নিচে যাচ্ছি, দেখুন উপরে ড্রপ ডাউনে এই যে নাম যে অ্যাসেটের কোড, এটা এই যে নীল করে দিয়েছি না, এটা ফর্মুলা বেসড। এদিকগুলো ওরা এন্ট্রিগুলো করে, বাঁ দিকের এই যে নীল করা আছে ওখানে প্রোটেক্ট করা আছে, ওরা যেতে পারবে না। অ্যাসেটের কোড, অ্যাসেটের সিরিয়াল নাম্বার, এভরিথিং পড়ে যাবে। আমি নিচের দিকে যাই। প্রথম কথা এটাকে বলছি ডেটাবেস। কিভাবে তৈরি করছে দেখুন। ধরা যাক আবার আজকে একটা অ্যাসেট এলো, 4944 অব্দি সিরিয়াল পড়েছে। এবার এক একটা অ্যাসেটের ক্যাটাগরি আছে। এই যে স্টেবিলাইজার কেনা হয়েছে, একদম নতুন এসেছে বাজারে, এই কিছুদিন আগেই কেনা হয়েছে। প্রথম এসে ও সিলেক্ট করলো স্টেবিলাইজার, ধরুন লিস্টে ছিল না, তাহলে ব্যাক এন্ডে গিয়ে লিস্ট অফ আইটেমসে ঢুকিয়ে দিল। আছে 32টা আইটেম আছে। আমি আমি একটু জায়গায় ধরুন আজকে একটা এয়ার কন্ডিশন মেশিন কেনা, এই কথাই বলছি, এয়ার কন্ডিশন মেশিন কেনা, ক্লিক করলাম, কোনো লিখতে হলো না। যে দেখুন এখানে আস্তে আস্তে ফর্মুলা তৈরি হয়ে গেছে 4955, কিন্তু ভেরি কেয়ারফুলি লুক, এখানে 17 সিরিয়াল হলো। এই ইন্টারেস্টিং ফাংশন দেখুন। তার মানে এর আগে এয়ার কন্ডিশন 16টা আছে, 17 নম্বর পড়ে গেল। এই সিরিয়ালটা হচ্ছে কিন্তু এখানকার কে ফাংশনকে কেন্দ্র করে, আর এই সিরিয়ালটা যেখানে লিখলেই পর 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 পর। এইবার এইটা ক্যাটাগরি নিশ্চয়ই এয়ার কন্ডিশন ইলেকট্রিক্যালি হবে, এইখানে কোম্পানির নাম লিখে দেবে এলজি। তারপর এটা কত নম্বর রুমে লাগানো হচ্ছে, ধরা যাক 101 নম্বর রুমে লাগানো হচ্ছে। এটা ক্লাসরুম না আর একটু ভালো করে লিখে দিলে বেটার হয়, ক্লাসরুম, ক্লাসরুম লিখে দিল। এইবার এর কন্ডিশনটা এই মুহূর্তে নিউ না গুড কন্ডিশনই হবে। আমি একটা দেখাচ্ছি এই কারণে, দেখুন সবই ড্রপ ডাউন। কোন ফান্ড থেকে কেনা হলো, আমাদের কলেজ ফান্ড, সিএফইউ মানে কলেজ ফান্ড, ইউজি আমাদের পিজি বিসি সব আছে বলে। এবার পারচেজ বিল ইয়ার, কোন ইয়ারে কেনা হলো, 21। তারপরে বিল নাম্বার যদি একটা থাকে 1 2 3, বিল ডেট, আবার এটা ডবল ক্লিক করলে আজকে ডেট ক্যালেন্ডার। সাপ্লায়ার ডিটেলস কে কি দিল, এটা অ্যাকচুয়ালি ফিল আপ করা উচিত। স্টার্টিং ডেট অফ ইউজ, কবে থেকে ইউজ করা শুরু হলো, এই অবধি আর আজ করেনি, যাকে এগুলো করে রেখেছে, আমি জানি না বলে আমি ধরে নিলাম আজকে থেকে ইউজ হলো। এই যে ফিল আপ করতে করতে যাচ্ছে, এটা হচ্ছে ডেটাবেস। এবার আমার কিরম দেখুন, সেই ফিল্টার ফাংশনের কি ম্যাজিক। আমি যদি আসি এখানে কলেজে অ্যাসেট ওয়াইজ, এইখানে আবার সেই ড্রপ ডাউনে অ্যাসেট ওয়াইজ সেই অ্যাসেট গুলোকে দিয়েছি, যেমন করে স্টক আইটেম দিলাম, আর সেই অ্যাসেট গুলোকেই সিলেক্ট করে নিলাম। এখানে লিখেছি কলেজের সিলিং ফ্যান, যে সিলিং ফ্যান সিলেক্ট করলাম, এই উপরে দেখুন 470 খানা সিলিং ফ্যান আছে। এখানে যদি ক্লিক করে আমি এয়ার কন্ডিশনটাকে সিলেক্ট করি, শুধু এয়ার কন্ডিশন কোথায় কোথায় আছে, কোন লোকেশনে আছে, দেখুন 17টা এয়ার কন্ডিশন আছে, কোন কোম্পানির আছে, আরো ডিটেলস চলে এলো। দেখো ফান্ডামেন্টাল ফাংশনটা ওই ড্রপ ডাউন আর ফিল্টার, ড্রপ ডাউন ফিল্টার। এবার আরো একটা ইন্টারেস্টিং, রুম ওয়াইজ ওই একই ফাংশন থেকে ওইখানে যেহেতু রুম সিলেক্ট করে দিচ্ছে, 106 নম্বর রুম আমাদের খুব বিখ্যাত রুম, অফিস রুম, যেখানে ধরুন 93 খানা অ্যাসেট আছে। কি কি আছে, শুধু যেহেতু রুম সিলেক্ট করছি, এখানে আলমিরা আছে, সিসিটিভি আছে, সিলিং ফ্যান আছে, জেরক্স মেশিন আছে, চেয়ার আছে, কিবোর্ড আছে, মনিটর আছে, টেবিল আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, ইউপিএস আছে ইত্যাদি। তাহলে যা যা অ্যাসেট আছে এটা অ্যাসেট ওয়াইজ না। সো দিস ইজ এ ভেরি ইউনিক, এগেন সিস্টেমেটিক। ফলে কোনো অ্যাসেট ধরুন এইখানে ওরা এসে জানাচ্ছে যে অ্যাসেটের কন্ডিশনটা ঠিক নেই, রিপেয়ার দরকার, সেখানে লিখে দিলে আমরা দেখতে পাই যে কোনগুলোকে রিপ্লেস করলাম ইত্যাদি। কোন ঘর থেকে কোন ঘরে চলে গেল তারও একটা নোট করা যায়। ফলে এগুলোর উপর আরো ধ্যান দিলে, সবাই যদি কোঅপারেট করে, এগুলো তো করা হয়ে গেছে আমার, এবার এটাকে মেনটেন করে এগিয়ে নিয়ে যাওয়া আর একটা ম্যানেজমেন্টের কাজ। ফলে অনেক কিছুই করা সম্ভব হবে গুগল শিট দিয়ে। কি যে হবে না আমি নিজেই বুঝি না, প্রায় সবই সম্ভব হবে। যে কোনো কাজকেই আপনারা বেড়াতে গেলেও গুগল শিট কাজে লাগাতে পারেন। কেন, এটা কোলাবোরেটিভ, যে তোমার ভাই কি কি বিল হয়েছে তোমার ঘরে বসিয়ে দাও, আমার এই হয়েছে ইত্যাদি ইত্যাদি, সবটাই যোগ যোগ হয়ে বেরিয়ে চলে আসবে রেজাল্ট।
আচ্ছা, লিস্ট অফ লিঙ্ক দেখুন আমি কত লিঙ্ক, এবার এটা খুললে আমার মনে পড়ে যেত। দেখুন কি কি আছে, মাই ক্রিয়েশন সিট বলে এরকম আমি এতগুলো লিঙ্ক প্রায় মেনটেন করি, বাজেট করেছি। এই দেখুন এতগুলো, কটা লিঙ্ক আছে, 71টা। আমার স্টাফ ডেটাবেসটা বানিয়ে নেবেন, স্টাফ ডেটাবেস ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু বুলেটিন এরকম নানান রকম বিষয় আছে, ক্যাশবুক, এইচআর, এটা সব রকম। স্টাফ বলছে না, বেসিক স্টাফ ডিটেলসটা একটা বানান, এটা আমি টিচারদেরকে বলবো। স্টাফ ডিটেলস, তার ফোন নাম্বার, মোবাইল নাম্বার ইত্যাদি একটা কোথাও ঠিকঠাক করে রাখুন, যেখান থেকে আপনারা সবগুলো করতে পারেন। আর একটা শেষে একটা জিনিস দেখিয়ে দিই, কিউআর কোড জেনারেশন। আমরা অনেক গুগল ফর্ম ইউজ করি, অনেক সময় ওয়েবসাইটের নির্দিষ্ট পেজে গিয়ে লিঙ্কটা পাওয়া যায়, কিন্তু ছাত্রদের আজকাল খুব ইনস্ট্যান্ট করতে গেলে আমরা এটাকে কিন্তু প্রিন্ট আউট করে মেরে দিয়েছি, এখানটা স্ক্যান করলে ওই লিঙ্কটা খুলে যায়। এই যে কিউআর কোড জেনারেশনটা গুগল শিটের ফর্মুলা দিয়ে তৈরি করা সম্ভব। এরকম অ্যালামনি কেউ যদি এটাকে স্ক্যান করে সঙ্গে সঙ্গে লিঙ্কটা খুলে যাবে। রিসেন্টলি আমি একটা অডিটোরিয়ামের ফিডব্যাক বানিয়েছি, তাহলে এটা একটা গুগল ফর্ম, এটা ক্লিক করলে খুলবে, কিন্তু এইটা কিভাবে বানাচ্ছি, প্রত্যেকে দেখুন উপরে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দিলে এই ইমেজটা তৈরি হয়। ধরুন আরো একটা গুগল ফর্ম যদি আমি কোথা থেকে নিয়ে আসি, ধরুন এই অ্যাসেট রেজিস্টারটা, এই অ্যাসেট রেজিস্টারের লিঙ্কটা তো এইটা, এরপর থেকে কপি করছি, কন্ট্রোল সি, আমি শেষে একদম শেষ পর্যায়ে এসেছি, এই কন্ট্রোল সি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ধরুন এইটার আমি কিউআর কোড করব, কন্ট্রোল ভি, লিঙ্কটা চলে এলো, এটাকে বলছি অ্যাসেট রেজিস্টার। এই যে ফর্মুলাটাকে জাস্ট আমি ড্রাগ করবো, আর কিচ্ছু নয়, ছোট্ট করে দেখুন একটা অ্যাসেট রেজিস্টার ক্রিয়েট হয়ে যাবে। এই ঘরটা কিছু নেই তাই ডিলিট করলাম, এই ঘরটা নেই, ফর্মুলাটাই ইম্পর্টেন্ট এখানে। এবার এইটাকে একটু বড় করে দেবো, স্পেস দিলেও বড় হয়ে যাবে, ব্যাস এটাই কিন্তু কিউআর কোড। তাহলে কিভাবে হলো দেখুন, এইখানে ফর্মুলা ইমেজ ফার্স্ট ব্র্যাকেট এইচটিটিপিএস, এইটা কিন্তু আমি মানে এক জায়গা থেকে নিয়ে এসে কপি করে দিয়েছি এই অবধি, আর ইকুয়ালস টু দিয়ে B14, এই B14 মানে এই যে আমার যেখানে ফর্মুলার এই সরি লিঙ্কটা আছে, ইকুয়ালস টু B14, ব্যাস B14 এর এগেনস্টে এই ইমেজটা, বাকিটা গুগলই করে দিচ্ছে। যে কোনো ছবি জানেন তো, প্রত্যেকটা ছবির এগেনস্টে বেসিক্যালি একটা করে লিঙ্ক থাকে। গুগলেরও কি ছবি আছে, যদি গুগল করেন সেটাও পেয়ে যাবেন যে কোনো জিনিস। তো এইভাবে কিউআর কোড তৈরি করা সম্ভব, এটা খুব ভীষণ ভালো বলতে পারেন কার্যকরী জিনিস। এটা স্ক্যান করে যে লিঙ্কগুলো নতুন হয় সেগুলো কিন্তু, এই যে আমাদের কলেজে ইআরপি আছে ছাত্রদের লগ ইন করার, এটাও ক্লিক করলে আসে। এইবার আমি শেষ মুহূর্তে যে কথাটা বলবো, যখনই কোনো কনফিডেন্সিয়াল কাজ হবে, যদি আপনি মনে করেন যে সবাইকে শেয়ার করবেন না, যেগুলো শেয়ার করতে চান শেয়ার করলে মহামারী কিছু হবে না, সেগুলোতে খুব চাপ নেই। তাই শেয়ারিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ গুগল। এই যে শেয়ারিং, এই শেয়ারিংটা আর একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমার এই পার্টিকুলার লিঙ্কটা কারোরই সঙ্গে শেয়ার করা নেই, কারণ আমি করিনি। এইখানে কার সঙ্গে একবার করেছিলাম মনে হয়, বলেছি না কারোর সঙ্গে করিনি, দেখুন রেস্ট্রিক্টেড, আমি একাই আছি। তাহলে আমি যদি কারোর সঙ্গে শেয়ার করি, ধরা যাক এইটাই, এই অ্যাসেট রেজিস্টার, এটা কার সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছে, অলরেডি এটা শেয়ার করা আছে। এই দেখুন এতগুলো জন, কেননা কেউ কেউ কাজ করে, আমাদের আরাত্রিকা আছে আইপিএসির মেম্বার, যে এই কোনো এন্ট্রি ভুল থাকলে, টিচার একজন, এই এমসি অ্যাকাউন্ট সেকশন আছে, মিলন হচ্ছে কম্পিউটার সায়েন্সের ছেলে, তাকেও আমি দিয়ে রেখেছি। এখানে যাদেরকে মনে হচ্ছে কাজ করবে না তাকে আমি ভিউয়ার বানিয়ে দিচ্ছি। এই সঙ্গমিত্রা সিনহা, ও ট্রান্সফার হয়ে চলে গেছে, তাহলে ওকে আমি রিমুভই করে দিতে পারি, এখানে রিমুভ করে দিলাম, এইকে রিমুভ করে দিলাম। এই যে টগর বর্মন, যে আমাদের এখন কাজটা দেখে, এই যে তনয় ভট্টাচার্য, এই কাজটা দেখে, এই থিক লাইন পাবলিকেশন, একেও আমি রিমুভ করে দিলাম। যাকে যাকে রিমুভ করতে চাই কোনো টেনশন নেই, কিন্তু এই যার এগেনস্টে এডিটর আছে সে এডিট করতে পারবে। কিন্তু ইন্টারেস্টিংলি দেখ, আমি যদি আবার পার্টিকুলার কোনো রেঞ্জটাকে প্রোটেক্ট করে দিই, সেই এডিটরও ওই রেঞ্জটাকে, এই যদি আমাদের যে টগর আছে টিচার, ও লেখে, এই যে ঘরটা আমি দেখাচ্ছিলাম অ্যাসেট রেজিস্টার, কোথায়, এটাই তো, কোথায় গেল মাস্টারটা, মাস্টার ডেটা কোথায় গেল, অ্যাসেট রেজিস্টার,
অনেকটা নেমে চলে এসেছি, সরি। ঠিক, এই যে দেখুন এই যে নীল কলমটা আপ টু A to D আমি এটাকে প্রোটেক্ট করে দিয়েছি, দেখাচ্ছি দেখুন। আমি এইটাকে সিলেক্ট করছি, ডেটা প্রোটেক্ট। এই দেখুন এই সিটটা সেট পারমিশন। আমি যদি কাউকে আবার পারমিশনও দিতে চাই, পার্টিকুলার একজন যার উপর আমার কনফিডেন্স আছে যে ঘেটে ফেলবে না, এইখানে গিয়ে দেখুন এই কয়েকজনকে আমি দিয়েছি যারা এটা পারে, এই যে আরাত্মিকারা হয়। আমি যদি তাদেরকে এই মুহূর্তে বন্ধ করতে চাই, আরো অনেককে দিয়েছি, কিন্তু এটা এই মুহূর্তে মনে হচ্ছে কিন্তু কারো কারোর সঙ্গে শেয়ার করেন, এটা প্রথমে অফ করে দেবো, কেউ আর এই মুহূর্তে করবে না। এবার পার্টিকুলারলি একে শেয়ার করবো, আর কাউকে না। ধরুন এই আরাত্মিকাকে আমি শেয়ার করে দিলাম যে ওই একমাত্র পারে, বিশেষ ফর্মুলা দেওয়া আছে, ডান। অনলি আরাত্মিকার আমি এই পার্টিকুলার জায়গাটাতে ঢুকতে পারি, আদারওয়াইজ কেউ ঢুকতে পারবে না। কিন্তু এই সিটটা বাকি অংশগুলো কেউ এডিট করতে পারছে, বুঝতে পারলে? ফলে পার্টিকুলার রেঞ্জটাকে এডিট করার ক্ষমতা কাউকে দিতে পারেন, কাউকে নাও দিতে পারেন। সেটা করে যদি করেন, আস্তে আস্তে কাজ করলে এই সিট প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট। পুরো সিটটাকে ধরুন আমি এই মুহূর্তে এইখানে এই জায়গাটা ধরুন একটা ফর্মুলা কাজ হচ্ছে, উপরের ড্রপ ডাউনটাই খালি এডিট করতে পারে, বাকি কোনো অংশ এডিট করতে পারে। তাহলে এইটাকে আমি কি করেছি, সিট প্রোটেক্ট করেছি এক্সেপ্ট E1 সেল। এটা একটা পদ্ধতি আছে, যখন সিট প্রোটেক্ট করি অপশন, এই যে সিট প্রোটেক্ট, প্রোটেকশন সিট, এই যে এখানে যখন যাচ্ছি সিট অপশন আছে, এই এক্সেপ্ট সার্টেন সিল এইখানটা যদি ক্লিক করি, এই যে E1টা দেখুন লেখা আছে। E1 বাদ দিয়ে বাকিটা প্রোটেক্ট, কেউই পারবে না, আমার যারা এডিটর তারাও পারবে না, কেননা এখানে কে পারমিশন দেওয়া আছে, সিট অ্যাসেট ওয়াইজ অলরেডি হ্যাজ বিন সিট প্রোটেক্টেড। আচ্ছা আচ্ছা, এটা করা অলরেডি করা আছে বলে আর দেখাচ্ছে না। অনলি ইউ ক্যান এডিট দিস রেঞ্জ, অর্থাৎ E1 বাদ দিয়ে বাকি স্পেসটা অনলি আমি ওনার, আমি অ্যাডমিন, আমি এডিট করতে পারবো, নো ওয়ান। এমনকি যাদেরকে আমি আগের সিটে এডিট অপশন দিয়েছি তারাও কিন্তু এই সিটটা এডিট করতে পারবে। ফলে এই জায়গাটা একটু শেখার আছে। আর যাদের ইন্টারেস্ট আছে, ইউটিউবে নানান ফর্মুলা আছে, আমি প্রতিদিনই শিখি নানান রকম বিষয়, এবং ভালোও লাগে আমার, এটাতে ইন্টারেস্ট আছে। এটার জন্য আমি ধরুন এই অবধি এগোতে পারি। আর সবার যে এই ব্যাপারে ইন্টারেস্ট থাকবে এরকমটা ঠিক নয়, কিন্তু কিছু জিনিস করে ফেলা উচিত যেগুলো আপনি রিপিটেডলি করেন, আর তার জন্য আমরা আছি, আমাদেরকে আমরা হেল্প করতে পারি। তারপরে আপনি ব্যাপারটাকে চালিয়ে নিয়ে যায়, এটাই বড় কাজ। ধন্যবাদ। Thank you, sir. Thank you very much. If anyone has, হ্যাঁ, Yes, sir. যারা কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ একটু জিজ্ঞেস করুন। আমি এইটা অপর্ণা বিশ্বাস, যিনি আপনাদের যার মানে বলা যেতে পারে যার convener, হ্যাঁ উনি convener। convener. আচ্ছা, Yes, sir. অপর্ণা বিশ্বাসী ভীষণভাবে গুগল শিট এখন গুগল ক্লাসরুম আমরা তুলেই দিলাম, হলো গুগল শিট। কোনো কলেজ কিন্তু এভাবে চাইনি। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগলো, আমি চেষ্টা করলাম এই মাত্র। ঠিক আছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বলুন এবার। আমরা সবাই দেখতে পারলাম যে গুগল শিট আমরা কিভাবে হ্যালো, চালাতে পারি। আমার মনে হয় এটাই আমাদের সফলতা। হ্যালো অপর্ণাদি, আপনাকে ঠিকমতো শোনা যাচ্ছে না আপনার কথাগুলো। হ্যালো, হ্যালো, এবার শোনা যাচ্ছে? না এখনো খুব ধীরে শোনা যাচ্ছে। আচ্ছা, okay. হ্যালো, so if anyone has any query regarding this presentation, then please go ahead and ask. অপর্ণা বিশ্বাস এই জয়েন করলেন, হ্যাঁ উনি কোনো কারণে বেরিয়ে গেছিলেন। হ্যাঁ, ওনার কথাগুলো শোনা যাচ্ছিল না, কিছু আচ্ছা, কোনো বলছিলেন। একজন শেয়ার করেছেন প্রেজেন্টেশনটা, স্টপ প্রেজেন্টেশনটা করে দিন। ডক্টর মানবেন্দ্র রায় নাকি আছে? Dr. Manavendra Roy, please stop your presentation. যাই হোক, কোনো কোশ্চেন আশা করি নেই আপনাদের। দেখছি আমাদের কোশ্চেন কম নয়, এখানে প্রমাণ হয় মাস্টারমশাই খুব ভালো, আর না হলে ছাত্ররা কিছু শোনেনি। দুটোই একটা, যে কোনো একটা হবে। স্যার বলছিলাম যে এরিয়াটা প্রচন্ড ভাস্ট, সেই জন্য কোশ্চেন করার মতো কোনো কিছু নেই, কারণ শিখতে হবে আরো।
সেই জন্য কোশ্চেন করতে পারছি না আসলে। হ্যাঁ স্যার, আনটিল আমরা ট্রাই না করলে ঠিক না, বুঝতে আমি পারবো। ভাবছিলাম যে আপনারা একটু একটু এক্সেল জানেন। এক্সেল জানি স্যার, আচ্ছা, কিন্তু মানে এটা গুগল শিটটা অনেকটাই বেশি বড় না না জায়গা। না, আমি তো জাস্ট আপনাকে খুব সংক্ষিপ্তকরণ করছি। আমি যেটা বলছিলাম যে ডেটা ভ্যালিডেশনটা শিখবেন, হ্যাঁ কাউন্টিং একদম একদম। ফাংশন, সামিপ ফাংশন, এগুলোকে যেগুলো বললাম 15-16টা ফাংশন। হুম। এবার এই এই যে একটা দেখালাম স্টক রেজিস্টার, সেটাই কেমন অ্যাসেট রেজিস্টারে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। একই রকম ড্রপ ডাউনে সবাইকে ডেটা এন্ট্রি করাবেন, ড্রপ ডাউন বেস করে ওখান থেকে রিপোর্ট তৈরি করবেন ফিল্টার ফাংশন। এটা চেষ্টা করুন, ভালো লাগলে ঠিক আছে। একদম স্যার। আর আপনার মানে মাস্টার মশাই ভালোই বুঝিয়েছেন, ছাত্র হিসেবে খুব নগণ্য, সেই জন্য বলতে পারছি না কিছু। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ না, স্যার ফর এই শেয়ারিং। ব্যাপারে আসলে এক্সপোজার আগে না থাকলে কোশ্চেন করাটা টাফ, ঠিকই বলেছেন। ইয়েস স্যার। অপর্ণা আছে, অপর্ণা? উনি আছেন কিন্তু শুনতে পাচ্ছেন কিনা ঠিক বুঝতে পারছি না। অপর্ণা দি, আর ইউ দেয়ার? আই থিংক উনি শুনতে পাচ্ছেন না। Okay, sir. ঠিক আছে। Thank you. Thank you for sharing your in-depth knowledge on Google Sheets. We are very used to Microsoft Excel actually, but the way you explained the benefits of using the software and the ease to maintain every kind of information, academic as well as administrative database, I think we will try definitely at individual level also and at institutional level also. I don't know how far we will be successful, but as it is quite vast actually, but we'll try definitely. I wish we had more time. However, thank you once again, sir. Now I Hello? thank. Yes, ma'am. Yes, ma'am. You are Uh, audible. স্যার, স্যার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে প্রেজেন্টেশন, কিন্তু ওই যে একজন বললো এত ভাস্ট এই ফর্মুলাগুলো একসাথে সবাই হয়তো আহ, নেওয়াটা একটু অসুবিধে, এতগুলো ফর্মুলার ইউজটা, ওই জন্য হয়তো কোশ্চেন আসেনি। কিন্তু আমরা দেখতে পেরেছি অন্তত যে গুগল শিটটা কিভাবে ইউজ হতে পারে। এক্স্যাক্টলি। এবারে আশা করি অনেকেই কাজে লাগাতে পারবে, চেষ্টা করলে সবাই আমার পারবে। মনে হয় আমার মনে হচ্ছিল যে যদি মানে জাস্ট খুব কম ডেটা নিয়েও যদি হাতে করে কলমে যারা জানেন না তারা করতে পারতেন, তাদের বোধহয় বেটার হতো স্যার। এটা একটা ইন্টারেস্ট যদি গ্রো হয়, ধরুন একটা আমি যেটুকু বললাম সেটা যদি ছোটখাটো একটা ইমপ্লিমেন্টেশন করেন, অন্তত গিয়ে একটা স্টক রেজিস্টার বাড়িতে বানান, ছোট্ট করে এবিসিটি আইটেম করে দেখুন না তো কি হয়। তাহলে স্যার কোথাও কোনো প্রবলেম হলে তখন আপনাকে কন্ট্যাক্ট করব, এটা আপনাকে বলা রইল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। স্যার। আমি আর দেখেন স্যার তো আপনার তো আরেকটা হাফও আছে, আর লাস্ট ডেতে সেকেন্ড হাফ আছে আপনার কালকে। আমি ওইটা হ্যাঁ একটু ওই সেখানে, দিন ওখানে, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ ওই দিন যদি ওই যে আমাদের সঙ্গীতা ম্যাডাম যিনি বললেন একটা ছোট হুম, করে, যেমন আমরা দেখলাম একটা স্টক রেজিস্টারটা কি করে করছি, ওইভাবে হুম। যদি আমরা একটা রুটিনটা একটু দেখতে পারি তাহলে কি ভালো মনে হয়, একটু ভালো হয়। কি বলো রুটিন। সঙ্গীতা ম্যাম? হ্যাঁ, রুটিন না, মানে স্যার যেগুলো দেখালেন সবগুলোই ভীষণ ইন্টারেস্টিং, ডিউটি চার্ট করা, রুটিন, এগুলো আমরা এক্স্যাক্টলি, হ্যাঁ এই সবই যে করে থাকি। কিন্তু আমি চাইছি, আমার মনে হচ্ছিল যে যেন গুলিয়ে যাচ্ছে, মানে এক্সেল আমরা সবাই জানি, কিন্তু আমার মনে হচ্ছিল স্যার যদি ধরুন 4-5টা মানে জাস্ট নাম নিয়েও যদি আমরা একটু হাতে কলমে করতাম, যারা আরো আমরা আরো বেটার হয়তো ইয়েটা হয়ে যেত আর কি, আমার মনে হচ্ছে। না না, জানি না। আমি এটা ঠিকই বলছেন, এত ভাস্ট, এত এরিয়া। আমি বলছি, আমি আজকে যেটা চেষ্টা করছিলাম যে অনেকগুলো অ্যাপ্লিকেশনের দিক তুলে ধরছিলাম, কিন্তু ফান্ডামেন্টালি ফাংশনগুলো ওই কয়েকটা ফাংশনই ঘোরাফেরা করছে। সেইটাকেই এবার ভাবনা চিন্তা করুন, রুটিনটা একটু একটা রুটিন, তাহলে ওই দিন একটা রুটিনই করা হোক, যে কোনো একটা নিয়েই রুটিন, চলতে হবে আসলে। এটা, হ্যাঁ রুটিন বা বলুন। যে যা অন্য যা কিছুই হোক, রুটিনটাও হতে পারে একটা, মানে আমরা যদি ফর্মুলার ইউজ গুলো যে কোনো একটা অ্যাপ্লিকেশন করি পুরোটা, তাহলে হুম, একটু হাতে কলমে শেখা হয়। ঠিক আছে, যে তাহলে আমি কোনো ওই একটা দিন পুরো ভেবে ফর্মুলা নিচ্ছি। গুলো ইউজ করে যদি আমরা একটা হুম, করি। ঠিক আছে, আমি একটা জিনিস ভেবে নেব, ওই দিন ওইটাই শিখিয়ে প্রথম পর্যায়টা আমরা ওইভাবেই করব। আমি দেখছি যেটা করলে ধরুন অনেকগুলো ফাংশনই কভার করা যায়, সেটাই করে নেওয়া যাবে,
অসুবিধা নেই। মানে আমরা স্যার এরমও হতে পারে যদি ফাংশন ওয়াইজ, যে এই ফাংশনটার কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি, কোনো একটা পার্টিকুলার কিছুতে শিখলাম, কিন্তু আমি সিমিলারলি এই ফাংশনটা আমি সেম কোথায় ইউজ করতে পারি, তাহলে বোধহয় অনেক বেশি আমাদের একটা ফাংশন নিয়ে ব্যাপারটা। তো সবটা কভার হয় না, ফলে একটা ফাংশন না নিয়ে না, মানে ওই ফাংশনটা আমরা কোথায় কোথায় ইউজ করলাম, আবার সিমিলারলি সেকেন্ড আরেকটা ফাংশন, সেইটা আমি একটা কোনো জায়গায় দেখলাম, আবার সিমিলারলি আমি অন্য কোথায় কোথায় ইউজ করতে পারলাম, তাহলে কি হবে, একটা জিনিস হাতে কলমে করাও হবে, কারণ এত শর্ট টাইমে তো আমরা অনেকগুলো জিনিস হাতে কলমে করতে পারবো না। হুম, আমরা অন্যগুলো যেহেতু আপনি আজকে না। দেখালেন আমাদের মোটামুটি হলোই, সেটা হুম। বলছিলাম। ঠিক ঠিক, আমি সেরকমই করব। দরকার হলে আজকে আমি যেটা করব এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন একটা ইনভিজিলেটরের ডিউটি রোস্টার বানানো, এটা করব। তারপরে সেই ডিউটিটা কাউন্ট করব, ডিউটি কাউন্ট এক জায়গায় হবে, আর ওই ডিউটি কাউন্ট ডিউটি রোস্টারটাকে রিপোর্ট হিসেবে শেয়ার করব, যাতে টিচাররা দেখে নেয় যে কার কটা ডিউটি পড়েছে এবং সে কটা ডিউটি পালন করেছে। এটা যদি